ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র দ্বারা পরিচালিত মধ্যস্তরীয় সংস্কৃত ভাষা শিক্ষার ক্লাসে সকলকে স্বাগত। শুভ সন্ধ্যা। 3 জন উপস্থিত আছেন দেখতে পাচ্ছি। তো আপনারা যারা আছেন তারা সকলেই কি প্রথম স্তর করে এসছেন নাকি অন্য জায়গা থেকে শিখে তারপর এখানে ভর্তি হয়েছেন? নমস্কার, শুভ সন্ধ্যা। আমি প্রথম স্তর করেই এখানে জয়েন করেছি। আচ্ছা, আপনার পরিচয় একটু বলুন। আমি আশিস কুমার নন্দী। আমি হাওড়া রামরাজাতলায় থাকি। আমি একজন রিটায়ার্ড পার্সন। সংস্কৃত ভাষা সংস্কৃত ভাষা শেখার একটু খুব ইচ্ছে ছিল, মানে চ্যান্টিং বা স্তোত্রগুলো ভালো করে পাঠ করার জন্য, বোঝার জন্য, একটু আনন্দ পাওয়ার জন্য। সেই জন্য আমি সংস্কৃত কোর্সটা ঠিক মানে ভর্তি হয়েছিলাম, এবং এটাতে সেকেন্ডারি সেকশনটাতে এখন এই জন্য এই মানে ভর্তি হয়েছি। কেমন লাগছে সংস্কৃত ভাষা? খুবই ভালো লাগছে। আমি প্রথম থেকে স্কুল লেভেল থেকে আমি খুব ইন্টারেস্টেড ছিলাম, কিন্তু তারপরে আমার জব বা অন্যান্য স্ট্রিমে চলে যাওয়ার জন্য আমার এটাতে খুব মানে হারিয়ে গেছিলাম। এখন আমি নতুন করে ওটাকে পেয়ে আমার খুব আনন্দ লাগছে, মানে খুব ভালো লাগছে। খুব ধন্যবাদ বাবু, একটু পরিচয়টা বলবেন? স্যার, গুড ইভিনিং স্যার। হ্যাঁ বলুন। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনিও কি প্রথম স্তর করে এসেছেন? আচ্ছা, উনার কোনো কারণে হয়তো নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। অর্পিতা ম্যাডাম আছেন দেখতে পাচ্ছি। আপনিও কি প্রথম স্তর করে এসেছেন? হ্যাঁ স্যার, আমিও প্রথম স্তর পড়ে এসেছি। আপনার আমার পরিচয়? বাড়ি হাওড়ার আমতায় আমি থাকি। আচ্ছা আর সংস্কৃতের সাথে যোগাযোগ বলতে সেই 7-8 ছিল, এবং তারপর 11-12 ছিল, কিন্তু তখন সেইভাবে এত কিছু শিখতে পারিনি। যাই হোক, ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে, ওই যে আশিস বাবুও বললেন স্তোত্র পাঠ, এইগুলো দিয়ে তারপর আবার সংস্কৃতটা শেখার প্রতি একটা আগ্রহ জাগে। তখন আমি দেখি যে আপনাদের এখান থেকে শেখানোর বিভিন্ন বিজ্ঞাপন দেয়, দিয়ে আমি L1 বেসিকটা করেছি, দিয়ে তারপরে আবার এটাতে আচ্ছা। আবার অ্যাডমিশন নিয়েছি। কঠিন লাগছে না সোজা লাগছে? না না স্যার, কঠিন লাগছে না। কঠিন লাগলেও খুব মানে ভালো। আরেকবার যেহেতু আপনাদের রেকর্ডিং ভিডিও দেখার সুযোগ আছে, আরেকবার দেখে নিলে ওইখানে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, খুব ভালো। আকাশ বাবু, আপনি আপনার পরিচয়টা একটু বলবেন? স্যার, আমার নাম আকাশ জানা। আমি আমার বাড়ি হাওড়া। আহ, আমি L1 লেভেলের ক্লাসটা করেছি 1 বছর হলো।
আর এখন এলপিতে যোগদান করেছি। আচ্ছা, এখন কি আপনি এখন আপনি কি করেন? এখন আমি কর্মরত, যেহেতু ইলেকশন পেয়েছি তবে কর্মরত সার্ভিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। ঠিক আছে, আপনি হ্যাঁ, হ্যাঁ, নরেন্দ্রনাথ বাবু, আপনি এবারে শুনতে পাচ্ছেন? আপনার নেটওয়ার্ক সমস্যা হচ্ছিল মনে হয়। আর এখনো হয়তো কিছু সমস্যা হচ্ছে। ঠিক আছে, স্যার কিছু শুনতে বাকিরা আমার কথা পাচ্ছি কি না, মানে ভয়েসটা ফ্লাকচুয়েট করছে। স্পষ্ট শোনা যাচ্ছে না? কোনো অসুবিধা হচ্ছে? শোনা যাচ্ছে, কিন্তু মাঝে মধ্যে যেন একটু একটু কেটে অফ হয়ে যাচ্ছে, খুব অল্প, মানে মাঝে মধ্যে চলে যাচ্ছে, আবার আচ্ছা ঠিক হচ্ছে, এরকম হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে একদম স্পষ্ট আসছে না? একদম ক্লিয়ার স্মুথ তো আসছে না, সেরকম, মাঝে 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 অফ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝেছি। আজ একটু অসুবিধা হবে নেটওয়ার্কের, আমি এটা আগে থেকেই এখানে বলছি, কারণ একটু নেটওয়ার্ক সমস্যা আছে আজকে। কালকে একটু ওই ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে, যে ঝড় বৃষ্টি একটু হয়েছে আমাদের এদিকে, এবং সেই কারণেই একটু নেটওয়ার্ক সমস্যা আছে। তাছাড়া আমি অন্যান্য সময় বেলুড়েই থাকি, বেলুড়ে থাকলে নেটওয়ার্ক সমস্যা হয় না। কিন্তু এই আমাদের এখন আজকে আমি বাড়ি এসেছি, তার কারণ আজকে ভোট আছে আমাদের এদিকে। আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর, কাছি। সেখানে আজকে ভোট থাকার জন্য এসেছি বাড়িতে, এবং সেই কারণে নেটওয়ার্ক একটু সমস্যা হতে পারে, আমি আগে থেকেই বলছি। তো যদি খুব অসুবিধা হয় একটু বলবেন। আমি আজকে ক্লাসটা বেশিক্ষণ তাই জন্য নেবও না, আশা করছি একটু তাড়াতাড়ি ছেড়ে দেবো, কারণ নেটওয়ার্ক সমস্যা হবে সেটা আমি জানি, এবং স্ক্রিন শেয়ার প্রভৃতি করলে আরো সমস্যা হবে। সেই কারণে আমি যতটা সম্ভব কম আজকে করানো যায় দেখছি, পরের দিন থেকে ভালোভাবে শুরু হবে। ঠিক আছে? ওকে স্যার, আমার ঠিক আছে। পরিচয় যদি জিজ্ঞাসা করেন, আমি বাকিদের মধ্যে, আপনারা আগে তো অলরেডি 5 জন স্যারের সাথে পরিচিত হয়েছেন, আমি আমি ষষ্ঠ, আমারও একই রকম পরিচয়। আমিও বেলুড় মঠে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বেদ বিদ্যালয়ে ক্লাস 9 থেকে 12 অব্দি পড়েছি। তারপর বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন এবং মাস্টার্স কমপ্লিট করেছি সংস্কৃতে, মাস্টার্স আছে অদ্বৈত বেদান্তে। তারপর এখন এমফিল কমপ্লিট হয়েছে, পিএইচডি চলছে অদ্বৈত বেদান্তে। এই হচ্ছে আমার পরিচয়। এবার আহ, বিষয় হচ্ছে, আহ, 3 জন স্যার আপনাদের এই কোর্সে পড়াবেন। তো 3 জন 3 রকম বিষয় পড়াবেন। আমার যেটা মেন বিষয় হবে সেটা হচ্ছে সংস্কৃত যন্ত্রের একটা পিডিএফ আপনাদের L1-এ হয়তো দেওয়া হয়েছিল কি? স্যার, আমাদের কোনো সংস্কৃত যন্ত্র এল1 ছিল না, ও আচ্ছা আমাদের একদমই সংস্কৃত আচ্ছা যন্ত্রের সঙ্গে পরিচয় নেই। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। ঠিক আছে, বুঝতে পেরেছি। অন্যান্য আমি আগেও অনেকগুলো প্রায় 6-7টা কোর্স পড়িয়েছি এখানেই। তো হয়তো স্যার চেঞ্জ হয়েছেন বলে হয়তো এরকম হয়েছে, কারণ প্রত্যেকবারেই মানে কিছুটা সংস্কৃত যন্ত্র শুরু হয়, বাকিটা আমি এখানে দেখাই। ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। হ্যাঁ একটা স্যার, অল্প সংস্কৃত সংখ্যক মানে যন্ত্রের অল্প করে কিছু পিডিএফ, হয়েছিল। আমার একটু সঙ্গে ভূমিকা অর্পিতা কিছু ম্যামও ছিলেন। হয়েছিল তাই তো, অল্প করে মানে। হ্যাঁ হ্যাঁ, না স্যার, আমার সঙ্গে অর্পিতা ম্যামও ছিলেন, উনিও বলতে হ্যাঁ, পারবেন আমাদের এই সংস্কৃত যন্ত্র। অর্পিতা ম্যাম আপনি বলবেন নিশ্চয়ই যে হ্যাঁ আমাদের স্যার, সংস্কৃত আমাদের কিন্তু যন্ত্রটা ওই কি হয়নি। বিষয়ে কোনো কিছু দেখানো হয়নি বা পড়ানোও হয়নি, হয়তো আমাদের ব্যাচটাতে হয়নি, অন্য ব্যাচে হয়ে থাকতে পারে। আচ্ছা হ্যাঁ আচ্ছা, স্যার, ঠিক আছে ঠিক ঠিক তাই। আছে, অসুবিধা নেই, ঠিক আছে, অসুবিধা আমি প্রথম থেকে দেখাবো। আচ্ছা আচ্ছা, আমি একটা পিডিএফ এই মুহূর্তে আপনাদের গ্রুপে শেয়ার করছি। পিডিএফটা সকলে একটু ডাউনলোড করে ওপেন করুন।
আচ্ছা, সকলে ডাউনলোড করেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার একটু খুলুন। আমি স্ক্রিন শেয়ার করছি না আজকে, কারণ স্ক্রিন শেয়ার করলে হয়তো নেটওয়ার্কের সমস্যা আরো বেশি দেখা যেতে পারে, আমার কথা আরো কম শোনা যাবে। সেই কারণে আপনারা একটু একটু কষ্ট করে খুলুন, পরের দিন থেকে আশা করছি ভালোভাবে আমি স্ক্রিন টিন শেয়ার করে দেখাতে পারবো। স্যার এটা কি আমাকে কি আচ্ছা, এ থেকে আউট হয়ে যেতে হবে ডাউনলোড করার জন্য? না না না, আপনি জয়েন থাকতে পারেন, ওটা কোনো অসুবিধা নেই। আপনি যেটা মিনিমাইজ করে ওটা জয়েন ডাউনলোড করে নিন, করে ওটা ওপেন করুন, এটা অটোমেটিক্যালি থাকবে, অন থাকবে। স্যার আপনি কি হ্যাঁ হ্যাঁ, বলুন, কে কিছু বললেন? স্যার বলছি পিডিএফটা কি এখানে শেয়ার করা সম্ভব হবে আপনার এখানে এই গুগল মিটে? হ্যাঁ, শেয়ার করতে পারতাম, আজকে বললাম না আজকে একটু নেটওয়ার্ক সমস্যা আছে আমার। আচ্ছা, আমি শেয়ার করার চেষ্টা করছি, কিন্তু শেয়ার করলে তো নেটওয়ার্ক ডেটা একটু বেশি লাগে, সেই কারণে হয়তো কথা আরো অস্পষ্ট হয়ে যেতে পারে। ও আচ্ছা আচ্ছা। সেই কারণে আমি শেয়ার করছি না অ্যাকচুয়ালি, ঠিক আছে? আপনাদের যদি অসুবিধা হয় তাহলে আমি শেয়ার করছি, আপনারা যদি ডাউনলোড করে ওপেন করতে অসুবিধা হয় তাহলে আমি শেয়ার করার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। না ডাউনলোড হয়ে হ্যাঁ, ডাউনলোড হয়েছে। না না স্যার, দেখা যাচ্ছে সব পরিষ্কার ভাবে। অসুবিধা হচ্ছে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওইখানে প্রথম পেজের বাঁদিকে দেখুন, আহ 1 2 3 4 করে 12 অব্দি লেখা আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে সেই যে 12টা বাক্য রয়েছে, এই 12টা বাক্যকেই আমরা সংস্কৃত যন্ত্র বলছি। সংস্কৃত যন্ত্র বলতে অ্যাকচুয়ালি কিছুই নয়। দেখুন, ভাষা শেখার আহ, মূলত দুটি উপায় হতে পারে। আমরাও যে কোনো ভাষা যখন শিখি, দুভাবে শিখতে পারি। একটা যেমন দেখুন, আমরা বাংলা ভাষা শিখেছি। বাংলা ভাষা যখন শিখেছি তখন কিন্তু বাংলা ভাষার ব্যাকরণ কি, কিভাবে কোনটা কর্তা হলে কোনটা ক্রিয়াপদ হবে, কিরকম কর্ম হবে, কর্তা যেমন আমি হলে খাই হবে, তুমি হলে খাও হবে, এরকম কোনো বই পড়েছি, ব্যাকরণ জেনেছি, তারপরে আমরা বাংলা ভাষা প্রয়োগ করেছি, এটা কিন্তু নয়। বাংলা ভাষা আমরা কিভাবে শিখেছি? শুনে শুনে শিখেছি। যখন ছোট ছিলাম তখন চারিদিকে বাবা মা, দাদু দিদা, কাকু কাকিমা যারা থাকেন, তারা সবাই প্রয়োগ করছেন বাংলা ভাষা। সেটা শুনে, হ্যাঁ, বাবা বলছে আমি, বললে বাবা বলছে ভাত খাই, তাহলে আমিও যখন বলবো আমিও আমি ভাত খাই বলবো, আমি ভাত খাও বলবো না। এইভাবেই আমরা কিন্তু মানে শুনে শুনে কোনটার পরে কোনটা হওয়া উচিত এরকম বুঝে বাংলা ভাষা শিখেছি, ঠিক আছে? আবার ইংরেজি ভাষার ক্ষেত্রে দেখুন, আমরা কিন্তু ইংরেজি ভাষা আবার শুনে শুনে শিখিনি, সেটা ব্যাকরণ ধরে শিখেছি। ইংরেজি ব্যাকরণের বই খুলেছি, হ্যাঁ, হি থাকলে ইজ হয়, আই থাকলে অ্যাম হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম থাকলে এস বা ইএস হয় ভার্বের পরে, এই সব নিয়ম জেনে তারপরে ভাষাটা প্রয়োগ করার চেষ্টা করেছি। তাহলে কি হলো, দুভাবে ভাষা শেখা যায়, ঠিক আছে? আমরা এই সংস্কৃত যন্ত্রের মাধ্যমে কি চেষ্টা করছি, প্রথম যে উপায়টা বললাম, মানে যে উপায়ে আমরা বাংলা ভাষা শিখেছি, সেই উপায়ে সংস্কৃত ভাষাটা শেখার চেষ্টা করব। মানে আমরা কিছু বাক্য বারবার বলবো, বারবার শুনবো, ঠিক আছে?
সেইগুলো বলে বলে শুনে শুনে আমাদের এমন হবে যাতে আমরা কখনো সেই বাক্য ছেড়ে অন্য রকম বাক্য প্রয়োগ করবোই না। যেমন ধরুন, আমি বাংলা যখন শিখেছি, আমি সবসময় শুনছি যে আমি হলে খাই, আমি খাই, আমি যাই, আমি ঘুমোই, আমি খেলি, এইভাবে আমি প্রয়োগ শুনছি। শুনতে 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 কি হয়, আমি আমি সেভাবেই বলি, আমি যাই, আমি খাই। কখনো আমাদের মুখ থেকে ভুল করেও আমি যাও, তুমি খাও, তুমি খাই, আপনি খাও, এই ধরনের প্রয়োগ কিন্তু কখনো বেরোয় না। কেন বেরোয় না? কারণ আমরা সেভাবে শুনিই নি। আমরা এমন ভাবে শুনেছি, আমাদের কানটাই এমন ভাবে অভ্যস্ত হয়ে গেছে যে আমরা সেভাবে শুনে শুনে এমন হয়ে গেছে যে আমাদের মুখ থেকে সেই রকম বাক্য ছাড়া অন্য ধাঁচের বাক্য কখনো বেরোবেই না। ঠিক আছে? তো আমরা এখানে চেষ্টা করবো কি, সংস্কৃত যন্ত্রটা বারবার বলতে, বারবার শুনতে। ঠিক আছে, সেখানে আমরা শব্দ পরিবর্তন করব, ক্রিয়াপদ পরিবর্তন করব, নতুন কর্তা, নতুন কর্ম, নতুন করণ, নতুন সম্প্রদান, প্রত্যেকটা কারক চেঞ্জ করব, নতুন নতুন শব্দ আনবো, নতুন নতুন ধাতুরূপ আনবো। ঠিক আছে, কিন্তু বাক্যের ধাঁচটা এক থাকবে, বাক্যের যে স্টাইল, কোথায় কোন বিভক্তি হবে, কোথায় কোন আহ, লিঙ্গ হবে, কোন বচন হবে, সেইগুলো কিন্তু একই থাকবে। ঠিক আছে, তাহলে কি হবে, কখনো আমাদের মুখ থেকে রামহ লিখন্তি বেরোবেই না। যখনই বলবো রামহ তখনই বেরোবে লিখতি। কখনো রামহ বললে লিখতহ, লিখন্তি, এগুলো কখনোই মুখ থেকে বেরোবে না। এইটা আমরা সংস্কৃত যন্ত্র অভ্যাসের মাধ্যমে একটা তৈরি করার চেষ্টা করব। ঠিক আছে, এবারে এখানে যে 12টি বাক্য রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই 12টি বাক্য দিয়ে 108টা বাক্য হয়, 108 সেন্টেন্সেস হয়। ঠিক আছে, মানে এই যে প্রত্যেকটা বাক্য, যেমন ধরুন প্রথম বাক্য যদি আমি ধরি, দেখুন একটা প্রথমে সূত্র দেওয়া আছে, সকলে দেখতে পাচ্ছেন হয়তো, a+b+c, তারপরে পাশে x+y+z, তারপরে দেখুন ax, ay, az, bx, by, bz, cx, cy, cz। দেখতে পেয়েছেন সকলে? তাহলে কি হলো, সেই এই, তাহলে দেখুন কতগুলো এ, বি, সি, এক্স, ওয়াই, জেড। ঠিক আছে, 6টা ছিল, সেখান থেকে 9টা বেরোলো, এ এক্স, এ ওয়াই, এ জেড, বি এক্স, বি ওয়াই, বি জেড, সি এক্স, সি ওয়াই, সি জেড। 9টা বেরোলো। এই ফর্মুলাটাকে আমরা ইউজ করে প্রত্যেকটা বাক্য থেকে 9টা করে বাক্য তৈরি করব। এখন দেখুন, তার ঠিক নিচেই দেখুন লাইনে লেখা আছে, রামাহা লিখাতি, রামৌ লিখাতাহা, রামাহা লিখন্তি। এটা হচ্ছে a+b+c, মানে এ মানে হচ্ছে রামাহা লিখাতি, বি মানে হচ্ছে রামৌ লিখাতাহা, সি মানে হচ্ছে রামাহা লিখন্তি। বুঝতে পেরেছেন? তারপরে দেখুন এক্স ওয়াই জেড এর জায়গায় মন্ত্রম, মন্ত্রৌ, মন্ত্রান। এক্স হচ্ছে মন্ত্রম, ওয়াই হচ্ছে মন্ত্র, জেড হচ্ছে মন্ত্রান। এবারে কি করা হয়েছে, এ এক্স, প্রথম কি ফর্মুলা করা হয়েছে, এ এক্স। এ এক্স মানে কি, এ মানে কি রামহ লিখতি, এক্স মানে কি মন্ত্রম, তাহলে রামহ লিখতি মন্ত্রম। তারপরে এ ওয়াই, এ ওয়াই মানে, ওয়াই মানে কি মন্ত্রৌ, এ মানে কি রামহ লিখতি, রামহ লিখতি মন্ত্রৌ। তারপর রামহ লিখতি মন্ত্রান, এ জেড। তারপরে রামৌ লিখতঃ মন্ত্রম, রামৌ লিখতঃ মন্ত্রৌ, রামৌ লিখতঃ মন্ত্রান। তারপর রামাহ লিখন্তি মন্ত্রম, রামাহ লিখন্তি মন্ত্রৌ, রামাহ লিখন্তি মন্ত্রান। বোঝা গেছে? এইভাবে দেখুন, তাহলে এই 3টে শব্দ, রাম লিখতি মন্ত্র, রাম লিখতি মন্ত্র, রামাহ লিখতি মন্ত্রম, এই 3টে শব্দ ছিল। তো এই 3টে শব্দ দিয়ে আমরা এক বচন বহু বচন করে আমরা 9টা বাক্য তৈরি করতে পারলাম। ঠিক আছে, কখনো কর্তায় প্রথম কথা, কখনো কর্তায় এক বচন, কর্তায় দ্বিবচন, কর্তায় বহু বচন করছি, কখনো কর্মে এক বচন, কর্মে দ্বিবচন, কর্মে বহু বচন করছি। সেইভাবে করে আমরা এই 3টে শব্দ দিয়ে 9টা বাক্য তৈরি করলাম। তাহলে এবারে দেখুন, প্রত্যেকটা বাক্য থেকে যদি 9টা করে বাক্য তৈরি হয়, তাহলে 12 × 9 কতগুলো হয়, 108, 108টা বাক্য তৈরি হয়। এই 108টা বাক্যকে আমরা বলছি সংস্কৃত যন্ত্র। এই 108টা বাক্যের অভ্যাস করতে হবে। ঠিক আছে, এবার আমি একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে আপনাদের লেভেল 1-এ কি কি শেখানো হয়েছে, মানে আপনারা কি কি শিখেছেন, যদি কেউ বলতে পারেন গুছিয়ে,
যে কোনো একজন বলুন যে টোটালি কি কি শেখা হয়েছে, সিলেবাস কি কি ছিল, কি কি শেখানো হয়েছে। বিভক্তি, কারক, প্রত্যয় এবং এদের প্রয়োগ। বিভক্তি, আচ্ছা, কারক, বিভক্তি, প্রত্যয়। সমস্ত বিভক্তি মানে প্রথমা, বিভক্তি মানে প্রত্যেকটা বিভক্তি মানে প্রথমা থেকে শুরু করে সপ্তমী অবধি সব বিভক্তি শেখানো হয়েছে। হ্যাঁ স্যার, সব করে। আচ্ছা, তার কারক উদাহরণ দিচ্ছি, প্রত্যেকটা উদাহরণ। কারক শেখানো হয়েছে, ছ রকম সমস্ত কারকে শেখানো হয়েছে। আচ্ছা, হ্যাঁ। আর প্রত্যয়ের মধ্যে কি কি শেখানো হয়েছে? প্রত্যয়, কৃৎ প্রত্যয়, তৎকৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয়, তদ্ধিত। কৃৎ প্রত্যয়ের মধ্যে কি কি প্রত্যয় শেখানো হয়েছে? মানে স্পেসিফিক প্রত্যয়গুলো কি? তোয়া তবতু প্রত্যয়, লিয়প, প্রত্যয়, এরকম প্রত্যয় হয় না? তোয়া, লিয়প, তবতু তবতু প্রত্যয় হয়েছে। প্রত্যয়, আর ত্বা প্রত্যয়। তবতু প্রত্যয় হয়েছে, তুমুন, তবা প্রত্যয়। আর তুমুন, তুমুন, তুমুন প্রত্যয় হয়েছে। আচ্ছা, তারপরে তুমুন প্রত্যয় চিত, হয়েছে। চিত, কি কি বললে শেষে, কি বললেন? শেষটা শুনতে পারলাম না। স্বামীজির বাড়ির পাশে নিবেদিতা ভবনে ক্লাস করতে যেতাম। তো আমাদের আবার অনলাইনের থেকে দেখলাম কিছু কিছু পরিবর্তন আছে স্যার। প্যাসেজ স্যার, তুমন আপনি প্রত্যয় হয়নি এখানে লেভেল আমাদের। ওয়ানটা করেননি, তাই তো? আচ্ছা, তুমুন প্রত্যয় আপনাদের হয়নি। অনুবাদ করা, শব্দরূপ, সত্যি, ধাতুরূপ। সত্যির প্রত্যয়, সামেজ প্রত্যয় হয়েছে। না স্যার, এগুলো আচ্ছা, ঠিক আছে। আর বাচ্য পরিবর্তন হয়েছে? বাচ্য পরিবর্তন মানে কর্তরি বাচ্য, কর্মণি বাচ্য। হ্যাঁ স্যার, এগুলো এটা আচ্ছা, স্যার মনে ঠিক হচ্ছে আছে। আমাদের হয়নি। আচ্ছা, ঠিক আছে, যে আমি তাহলে সবগুলোই কভার করার চেষ্টা করব। মোটামুটি যেগুলো সবার হয়েছে সেগুলো হালকা করে মানে অল্প করে দেখালেই সবার হয়ে যাবে, বুঝতে পারবেন। যেগুলো হয়নি কারুর সেগুলো আমি একটু বেশি করেই দেখাবো, ঠিক আছে? অসুবিধা নেই। স্যার আমাদের ব্যাচে কারণ কারণ সত্যি এগুলো, সানস প্রত্যয় শেখানো হয়েছে, নথ যত অনিয়র এগুলোও শেখানো হয়েছে। আর এছাড়া তো আপনার অতীতকালে তবুতু প্রত্যয়, ত প্রত্যয়, তারপরে লপ, ত্বা, তুমুন এগুলো হয়েছে। বাচ্চ পরিবর্তনও শেখানো হয়েছে। আর আচ্ছা, ছটা যে কারক মানে কারকের সব সূত্রগুলো নয়, মানে যেগুলো মানে একদম লাগবে মানে প্রথমে বাক্য তৈরি করতে গেলে সেগুলো শেখানো হয়েছে। আর এছাড়া একদম আমাদের শুরু হয়েছে বর্ণ পরিচয় দিয়ে, বর্ণ পরিচয় করানো হয়েছে। তারপরে ওই কাছে দূরে অর্থে তৎশব্দের ব্যবহার শেখানো হয়েছে। এবং আমাদের কিন্তু 3টে বচনই বাক্য রচনা করা শেখানো হয়েছে। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো, এছাড়া কিছু খুব কিছু ভালো। অব্যয় যোগে করানো হয়েছিল। হুম, এবং বুঝেছি ঘড়িতে বুঝেছি। কটা বাজছে, এই আর হ্যাঁ ব্যাপারগুলো। হ্যাঁ, সময়ের পরিচয় হয়েছিল, বাসর হয়েছিল, তারপরে তারিখ কিভাবে লেখা ওগুলো, যায়, সাল, হ্যাঁ। এগুলো এগুলো সম্ভাষণের মধ্যে পড়ে যাচ্ছে, সম্ভাষণ সংস্কৃতের মধ্যে পড়ে যাচ্ছে এই জিনিসগুলো। হ্যাঁ, এগুলো এই সময় আমাদের প্রভৃতি। ওই, চন্দন স্যার যিনি ছিলেন উনি হচ্ছে একটা বই হ্যাঁ, ছিল সম্ভবত দীক্ষা বাক্য ব্যবহার এরকম কিছু আছে। ওই বইটা হ্যাঁ, হ্যাঁ, ধরে উনি বুঝেছি অভ্যাস বুঝেছি। হ্যাঁ ওই বইটা ধরে উনি সংস্কৃত অভ্যাস করাতেন। হ্যাঁ সংস্থানের একটা বই রয়েছে, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানের একটা বই রয়েছে, প্রথম দীক্ষা হ্যাঁ দ্বিতীয় দীক্ষা করে তাদের। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে হ্যাঁ, পেরেছি। ওইটা আমাদের পিডিএফ দেওয়া হয়েছিল, দিয়ে উনি ওইটা ধরে ধরে প্র্যাকটিস করাতেন। আর বুদ্ধদেব স্যার ছিলেন, উনি এই প্রত্যয় টত্যয় বা কারক উনি এমনি প্র্যাকটিস করাতেন। আর উত্তম স্যার শেষের দিকে আমাদের ওই বিভিন্ন কথা, তারপরে হাস্য কৌতুক, গল্প, চিঠি, তারপরে গীতার দ্বাদশ অধ্যায় কিছুটা আমরা শিখেছি, মানে এরকম করেই হতো। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। হুম, ঠিক আছে। তাহলে আপনার মধ্যে অনেকটাই শিখেছেন। এই সংস্কৃত আমাদের যন্ত্রে স্যার যে আমাদের বিষয়গুলো রয়েছে। একটু বল, হ্যাঁ, বলুন বলুন, কি বলছেন বলুন। স্যার ওই সংখ্যা গণনা হয়েছিল 1 থেকে 100। তারপরে আপনার গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ ওটা শেখানো হয়েছিল, মানে পড়াটা আর কি। আচ্ছা, আচ্ছা, আপনি কি এল1 করেছেন নাকি আপনি অফলাইনে করেছেন কিছু? স্যার আমি অফলাইনে পড়েছি, ওই নিবেদিতা ওখানে কে পড়াচ্ছেন, সদানন্দ স্যার?
না আমি জানি না কে পড়ায় ওখানে। ওখানে তো ওই আনন্দ দাস উনি পড়াতেন আমাদের। সদানন্দ দাস, আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হুম, বুঝেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, আমরা আমাদের সবাইকে নিয়েই একটা কিছু শেখার চেষ্টা কিছু করব, ঠিক বুঝতেই আছে। পারছি না। আচ্ছা আচ্ছা, স্যার। এবার দেখুন, আপনারা যদি পিডিএফটা খোলেন, পিডিএফ এর দেখবেন ঠিক বাঁ দিকে, মানে ওই দ্বিতীয় এই বাঁ সাইডের পেজের বাঁ দিকে বোল্ড লেটারে যেগুলো লেখা আছে সেগুলো আপনারা মনে হয় তাহলে সবাই জানেন, যেমন ধরুন দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এগুলো হচ্ছে একটা বিভক্তি, তাই তো। এই প্রথমাটা আলাদা করে বলেনি, প্রথমা তো প্রত্যেক বাক্যেই প্রথমা আছে, কর্তা প্রত্যেক বাক্যেই আছে। দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। আহ দ্বিতীয় বিভক্তি কোন কারকে হয়, একটু ঝালাই করে নেওয়া যাক। দ্বিতীয়া কোন কারকে হয়? কর্মকারকে। কর্মকারক। কর্মকারক। তৃতীয়া কোন কারকে হয়? করণকারক। 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 চতুর্থী কোন কারকে হয়? সম্প্রদান। সম্প্রদান কারক। সম্প্রদান। পঞ্চমী? অপাদান কারক। অপাদান। অপাদান। সপ্তমী? অধিকরণ। অধিকরণ কারক। ষষ্ঠী? ষষ্ঠী কোনো কারক নয়, তাহলে সম্বন্ধে কারক ষষ্ঠী। নয়। সম্বন্ধ। একদম একদম একদম, ষষ্ঠীর জন্য কোনো কারক নেই, কারক ছটাই হয়, ঠিক আছে, তাই সাতটা বিভক্তি হয়ে গেছে, ছটা কারক, তাহলে একটা বিভক্তি এক্সট্রা, ওটার জন্য কোনো কারক নেই, ওটা সম্বন্ধ অর্থে হয়, সামান্য সম্বন্ধ অর্থে ওটা প্রয়োগ করা হয়। আচ্ছা, এবার তৃতীয় বিভক্তি সাধারণত করণ কারকে হয়, কিন্তু কর্তৃকারকও তৃতীয় বিভক্তি হয়। হয়। কোন বাচ্চা হয়? যখন আমরা কর্ম বাক্য পরিবর্তন করি তখন তৃতীয়। কর্মণি এবং ভাব কর্মবাচ্য। বাচ্চে কর্তায় তৃতীয় হয়। কর্ম, একদম একদম, কর্মবাচ্যে এবং ভাববাচ্যে কর্তায় তৃতীয়া হয়। প্রথমা বিভক্তি সাধারণত কর্তৃবাচ্যে হয় উক্ত হলে। আর উক্ত অনুক্ত বিষয়গুলো হয়তো জানেন না জানি না, উক্ত অনুক্ত বিষয়গুলো জানেন, উক্ত অনুক্ত? এটা স্যার একটু ক্লিয়ার করতে হয় ভালো করে। আমরা আচ্ছা সাধারণত ঠিক পড়ে আছে। এসেছি যে উক্ত আর অনুক্ত এগুলো জানি, কিন্তু উক্ত অনুক্তর মানে ডেফিনিশনটা সেরকম ভাবে হই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেখুন, যে সাধারণত কর্তায় প্রথম বিভক্তি হয়, কিন্তু প্রথম বিভক্তি অন্য জায়গাতেও হয়। কর্তা ছাড়া অন্য জায়গাতে প্রথমা হয় না, হয় না? কর্তা ছাড়া অন্য কারোকে কর্মবাচ্যে প্রথমা কর্মে হয়? প্রথমা বিভক্তি হয়। কর্মবাচ্যে, হ্যাঁ, কর্মে প্রথম বিভক্তি হয়। হ্যাঁ, একদম একদম একদম, কর্মবাচ্যে কর্মে প্রথম বিভক্তি। এবারে আপনাদের যেটা বিশ্বাস সেটা দেখুন, এই যে আপনারা বলছেন কর্তৃবাচ্য, আবার কখনো বলছেন কর্মবাচ্য, তাই তো। তাহলে এই যে বাচ্যগুলোর নাম কর্তৃবাচ্য, কর্মবাচ্য এরকম নাম হলো কেন? তাহলেই আপনি কনসেপ্টটা বুঝতে পারবেন, উক্ত এবং অনুক্তের কনসেপ্টটা তখনই বুঝতে পারবেন। যেটা হ্যাঁ, উক্ত আমাদের বলা হয়, হয়েছিল যে ঠিক আছে। কর্তৃবাচ্যে কর্তা উক্ত থাকে আর কর্মবাচ্যে কর্ম উক্ত থাকে, হ্যাঁ এরকম। হ্যাঁ, যেটা উক্ত হয় তার নামে বাচ্চার নামটা দেওয়া হয়েছে, ঠিক আছে। যেই বাচ্চে যেটা উক্ত থাকে তার নামে বাচ্চের নামটা দেওয়া হয়েছে। কর্তৃবাচ্যে কর্তা উক্ত থাকে, সেই জন্য তার নাম কর্তৃবাচ্য। কর্মবাচ্যে কর্ম উক্ত থাকে, তার নাম কর্মবাচ্য, ঠিক আছে। স্যার এই উক্ত এবারে থাকে কথার মানে কি? উক্ত থাকে এই কথার উক্ত মানে থাকে হচ্ছে কথার মানে কি? ক্রিয়াপদ, ক্রিয়াপদ তাকে বলে। উক্ত মানে কি বলা, উক্ত মানে বলা, তাই তো। হুম। উক্ত, এখানে উক্ত মানে হচ্ছে ক্রিয়াপদ যাকে বলে সেটা উক্ত হয়। এখন দেখুন, আমি যে একটা বাক্য বলবি আপনাকে, রামঃ মন্ত্রম লিখতি, একটা বাক্য বললাম, এবারে দেখুন এখানে ক্রিয়াপদ কি রয়েছে, লিখতি। হ্যাঁ, এবারে এই লিখতি ক্রিয়াপদটা মন্ত্রকে বোঝাচ্ছে, মানে মন্ত্রের সাথে লিখতির সম্বন্ধ রয়েছে নাকি রামের সাথে সম্বন্ধ রয়েছে? রামের সাথে। রামের সাথে সম্বন্ধ রয়েছে। রামঃ যদি ওখানে রামে যদি একটু চেঞ্জ করে দিই, যদি রামঃ জায়গায় রামও করে দিই, তাহলে কিন্তু লিখতিটা লিখতহ হয়ে যাবে।
রামহার জায়গায় রামাহা করে দিলে লিখতিটা লিখান্তি হয়ে যাবে। তাহলে এই তাহলে দেখুন রামের সাথে লিখতির সম্বন্ধ, এখানে রাম কি রয়েছে, কর্তা। তাই দেখুন লিখতির সাথে কর্তার সম্বন্ধ, এই লিখতির সাথে কর্তার ডাইরেক্ট সম্বন্ধ রয়েছে। এই লিখতি ক্রিয়াপদটা কর্তাকে বোঝাচ্ছে, কর্তাকে বলছে, সেই জন্য এটাকে তাহলে কি হলো, লিখতি ক্রিয়াপদের দ্বারা কর্তা উক্ত হলো। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ, ঠিক আছে। লিখতি ক্রিয়াপদের দ্বারা কর্তা উক্ত হলো। একই ভাবে আপনি কর্মবাচ্যে ভাবুন, আপনি বুঝতে পারবেন। রামেণ মন্ত্রঃ লিখ্যতে, রামেণ মন্ত্রঃ লিখ্যতে, এখানে ক্রিয়াপদ কি রয়েছে, লিখ্যতে, তাই তো? লিখ্যতে ক্রিয়াপদের সাথে রামেণ এর সম্বন্ধ রয়েছে নাকি মন্ত্রঃ এর সম্বন্ধ রয়েছে? মন্ত্রের সম্বন্ধ। মন্ত্রের সম্বন্ধ রয়েছে, মন্ত্রে পরিবর্তন হলে লিখ্যতে ওখানে পরিবর্তন হবে। ঠিক আছে, সেই জন্য দেখুন, এই জন্য তাহলে কি হলো, লিখ্যতে ক্রিয়াপদের দ্বারা মন্ত্র উক্ত হলো, মানে মন্ত্র এখানে কি কর্ম, তাই লিখ্যতে ক্রিয়াপদের দ্বারা কর্ম উক্ত হলো, সেই জন্য কর্মে প্রথমা হলো, এই জন্য এটা কর্মবাচ্য। ঠিক আছে, এবারে যখনই কর্ম উক্ত হবে, যখন একটা জিনিস উক্ত হচ্ছে, তখন বাকিগুলো কি হয়ে যাবে, বাকিগুলো অনুক্ত হয়ে যাবে। বাকিগুলো অনুক্ত হয়ে বুঝা যাবে। গেছে, ঠিক, ঠিক, বাকিগুলো ঠিক। অনুক্ত হয়ে যাবে। ক্রিয়াপদ একজনকে বলছে মানে বাকিগুলো আজকে আর বলছে না। তাহলে যখন তাহলে কর্তৃবাচ্য, দেখুন কর্তৃবাচ্য কর্তা উক্ত হচ্ছে মানে কর্ম অনুক্ত হয়ে যাচ্ছে, কর্মবাচ্যে কর্ম উক্ত হচ্ছে মানে কর্তা অনুক্ত হয়ে যাচ্ছে। বোঝা গেছে? তাহলে এখন যদি প্রশ্ন করা হয় যে অনুক্ত কর্তাতে কোন বিভক্তি হয়, কি হবে উত্তর? তৃতীয়া বিভক্তি হয়, অনুক্ত কর্তাতে তৃতীয় বিভক্তি হয়। তৃতীয়া বিভক্তি। অনুক্ত কর্তাতে তৃতীয়া বিভক্তি হয়। অনুক্ত কর্মতে কোন বিভক্তি হয়? দ্বিতীয় দ্বিতীয়া বিভক্তি। বিভক্তি হয়, দ্বিতীয়া বিভক্তি। দ্বিতীয় বিভক্তি হয়। অনুক্ত কর্মতে দ্বিতীয় বিভক্তি হয়। উক্ত কর্তাতে কোন বিভক্তি হয়? উক্ত কর্তাতে প্রথমা। প্রথমা। হ্যাঁ, প্রথমা। এবারে দেখুন, উক্ত মাত্রে প্রথমা হয়, মানে যেটা যেটা উক্ত হবে তাতে তাতে প্রথমা হয়, এটা আমাদের জানতে হবে। এই যে আমরা বলি না করণে তৃতীয়া হচ্ছে, আমরা এখন বললেন তৃতীয়া বিভক্তি কোথায়, করণ কারকে, চতুর্থী সম্প্রদানে, পঞ্চমী অপাদানে, অধিকরণে সপ্তমী, এই প্রত্যেকটা কিন্তু অনুক্ত। কারণ যদি করণও উক্ত হয়ে যায় তাহলে করণেও প্রথমা হয়, সম্প্রদান উক্ত হলে সম্প্রদানেও প্রথমা হয়, অপাদান উক্ত হলে অপাদানেও প্রথমা হয়, অধিকরণ উক্ত হলে অধিকরণেও প্রথমা। তার মানে কি, উক্ত মাত্রে প্রথমা হয়, যা যা উক্ত হবে সেখানে সেখানে প্রথমা হবে, আর অনুক্ত হলেই সেখানে আলাদা আলাদা বিভক্তি। কি বললাম বুঝতে পেরেছেন? দুটো ভাগ, উক্ত এবং অনুক্ত। প্রত্যেকটা কারকই উক্ত হলে সেখানে প্রথমাই হয়, কর্তা উক্ত হলেও প্রথমা হবে, কর্ম উক্ত হলেও প্রথমা হবে, করণ উক্ত হলেও প্রথমা হবে, সম্প্রদান উক্ত হলেও প্রথমা হবে, অপাদান উক্ত হলেও প্রথমা হবে, অধিকরণ উক্ত হলেও প্রথমা হবে। ঠিক আছে, অনুক্ত হলে আলাদা আলাদা বিভক্তি, অনুক্ত কর্তা স্যার হলে তৃতীয়া হবে। স্যার করণ হ্যাঁ বলুন। সম্প্রদান এগুলোর একটা করে উদাহরণ দিন না, কোথায় উক্ত হচ্ছে। এইগুলো দেখুন, এবারে আমি বলছি। এবারে আপনারা এই ভালো প্রশ্ন যে এত সবই যদি উক্ত, তাহলে উদাহরণ কোথায়? তাহলে কর্তৃবাচ্য করবাচ্য হচ্ছে, করণ বাচ্য, সম্প্রদান বাচ্য, অপাদান বাচ্য, এগুলো কেন হচ্ছে না, তাই না? কিন্তু দেখুন এইগুলোর সাক্ষাৎ উদাহরণ পাওয়া যায় না, মানে এমনি যেমন রামঃ লিখতি মন্ত্রম, রামেণ মন্ত্রঃ লিখ্যতে, এরকম যেমন বাক্য পাওয়া যাচ্ছে, সেরকম এইগুলোর না এরকম বাক্যে উক্ত হয় না, এগুলো প্রত্যয় প্রয়োগ করার সময় উক্ত করতে হয়। সেগুলোর এখন প্রয়োগ বললে আমি একটা আবার বাক্য বলছি, স্নাতি অনেন ইতি স্নানীয়ম চূর্ণম। এইখানে যে স্নানীয়ম এই পদটা রয়েছে, এখানে করণ কারক যুক্ত হয়েছে। তা কেন হয়েছে সেটা বুঝতে পারবেন না এখন আপনি। ঠিক আছে, এগুলো একটু ব্যাকরণের ভেতরে ঢুকতে হবে এটার জন্য, এগুলো পরে হবে। হ্যাঁ, মানে করণ কারক উক্ত হয়েছে দৃষ্টান্ত, সম্প্রদানের উক্ত হয়েছে দৃষ্টান্ত, সেইগুলো এখন বোঝালে বুঝতে পারবেন না। মানে এমনি বাক্যে দেখানো যাবে না, সেটা কোনো প্রত্যয় প্রয়োগ করার সময় সম্প্রদান উক্ত হয় সেরকম দেখাতে হয়। ঠিক আছে, বুঝতে পেরেছেন? হুম স্যার, ঠিক আছে। হ্যাঁ, মানে ওগুলো এখন এমনি বোঝালে বোঝা যাবে না।
কিন্তু এইটুকু জেনে রাখুন যে যে কোনো জিনিস কিন্তু উক্ত হলে প্রথমা হয়, এটা জেনে রাখুন। আমরা আমরা বেশিরভাগ আমরা সবসময় প্রয়োগ করব কর্তা এবং কর্মেরই প্রয়োগ করব উক্ত, কিন্তু যে কোনো কারকই উক্ত হলে প্রথমা হবে। আর বাকি অন্যান্য যে কোনো কারক আর বাকি কারকগুলো যেমন অনুক্ত কর্তায় তৃতীয়া হয়, অনুক্ত কর্মতে দ্বিতীয়া হয়, অনুক্ত করণে তৃতীয়া হয়, অনুক্ত সম্প্রদানে চতুর্থী হয়, অনুক্ত অপাদানে পঞ্চমী হয়, অনুক্ত অধিকরণে সপ্তমী হয়। ঠিক আছে, এটা বোঝা গেছে? উক্ত অনুক্ত কনসেপ্ট ক্লিয়ার হয়েছে স্যার সকলের? সমস্ত বিভক্তিগুলোই অনুক্ততে হচ্ছে, মানে অনুক্ততে দ্বিতীয়া কর্ম, অনুক্ততে করণে তৃতীয়া হয়, হ্যাঁ অনুক্ততে সম্প্রদানে হয়। একমাত্র দেখা যাচ্ছে যে হ্যাঁ হ্যাঁ প্রথমার ক্ষেত্রে তৃতীয়া হয়ে যাচ্ছে। অনুক্ত মানে অনুক্ত প্রথমা যখন, সেটাই তৃতীয়া বিভক্তি হয়ে যাচ্ছে। বাকি অনুক্ত সবগুলো কর্তা, অনুক্তা কর্তায় তৃতীয়া হয়ে যাচ্ছে। বাকি সবগুলোই যে অনুক্ত যে যে কারকে, কর্তা, শেষে কারকে সেই বিভক্তি হয়ে যাচ্ছে, তাই তো? না না, অনুক্ত কর্মেই না দ্বিতীয়া মানে হচ্ছে, উক্ত সবগুলো, কর্ম হলে না, প্রথমা হয়ে যাবে। হ্যাঁ, অনুক্ত কর্মে তৃতীয়া হচ্ছে, হ্যাঁ সব অনুক্ত জায়গায় করণে তৃতীয়া হচ্ছে, হ্যাঁ, অনুক্ত অনুক্ত করণে তৃতীয়া সম্প্রদানে হচ্ছে, হ্যাঁ। তৃতীয়া হচ্ছে। তৃতীয়া হচ্ছে, অনুক্ত সম্প্রদানে চতুর্থী হচ্ছে, অনুক্ত অপাদানে পঞ্চমী হচ্ছে, হ্যাঁ এরকমই তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই হচ্ছে। সেটাই বলছি, খালি কিন্তু একমাত্র যেটাই উক্ত হবে, যে হ্যাঁ কোনো অনুক্ত, হুম, যেটা উক্ত হবে সেটা যে প্রথম। কোনো কারকই যখন প্রথমা হবে, সেটা কর্তা হোক বা অধিকরণ হোক, যে কোনো কারকই উক্ত হলে প্রথমা হবে, অনুক্ত হলেই এই আলাদা আলাদা বিভক্তি হয়। ঠিক আছে, তাহলে দেখুন তৃতীয়া বিভক্তি কিন্তু দুটো, তৃতীয়া বিভক্তি দু জায়গাতে হয়, হ্যাঁ অনুক্ত হ্যাঁ, সেটাই কর্তাতেও বলছি, তৃতীয়া হয়, আবার অনুক্ত করণেও তৃতীয়া হয়। আমি ওই ঠিক কথাই আছে, বলছি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে উক্ত অনুক্ত বোঝা গেছে। এবার এইটাই হচ্ছে উক্ত অনুক্ত। এবার তাহলে এইখানে যে বাক্যগুলো রয়েছে দেখুন, দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী, প্রথম যে 6টা বাক্য রয়েছে সেখানে এইটুকুই, আর কিচ্ছু নেই। দেখুন আপনি যদি বাক্যগুলো দেখেন, প্রথম বাক্য রামঃ লিখতি মন্ত্রম, রামঃ লিখতি মন্ত্রম, রামঃ কর্তা, লিখতি ক্রিয়াপদ, মন্ত্রম হচ্ছে কর্ম। দ্বিতীয় বিভক্তির প্রয়োগ দেখানো হয়েছে। এবং প্রত্যেকটা বাক্যে একটা করে শব্দ বোল্ড করা আছে। মানে এখানে আসলে কি করা হচ্ছে, প্রত্যেকটা বিভক্তির অভ্যাস যাতে হয় সেটার চেষ্টা করা হচ্ছে। মানে এখন এখানে অকারান্ত শব্দ রামহ শব্দ দিয়ে দিয়েছে, নর শব্দ, কলম শব্দ, সেরকম ইকারান্ত শব্দ, উকারান্ত শব্দ, তারপরে ব্যঞ্জন বর্ণান্ত শব্দ যেগুলো রয়েছে পরে পরে। এর পরের দেখুন, এর ঠিক এর নিচের পেজে চলে আসুন, নিচের পেজে দেখতে পাবেন যে 17টা শব্দ রয়েছে। ওই পিডিএফ এর নিচের পেজে চলে আসুন, দেখতে পাবেন একটা বড় লিস্ট টেবিল করা আছে, টেবিলে 17টা শব্দ রয়েছে। প্রত্যেকটা শব্দ দিয়েই মানে অনেক রকম আমাদের সংস্কৃতে মেনলি, দেখুন আপনি বাক্যের এখন নিয়ম সব নিয়ম জেনে যাবেন। নিয়ম জানতে কতক্ষণ, যে কর্তায় কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা হয়, কর্মে দ্বিতীয়া হয়, ক্রিয়াপদ কর্তা অনুসারে চলে, এই তো নিয়ম জানেন। কিন্তু সমস্যা হয় কোথায় না, আমরা শব্দ রূপ জানি না। রামহটা জানি, লতাটা জানি, ফলটা জানি, কিন্তু তারপরে আর জানি না, সেখানে সমস্যাটা হয়। শব্দরূপ, এই জন্য এই ক্লাসে একটা বড় বিষয় শব্দরূপ মুখস্থ করা। আমি প্রত্যেক দিনই প্রায় একটা দুটো করে শব্দরূপ মুখস্থ করতে দেব হোমওয়ার্ক হিসেবে, সেগুলো আপনাদের করে আনতে হবে। এমনি লিখিত হোমওয়ার্ক তো থাকছেই, সেটাও প্রত্যেক ক্লাসেই প্রায় থাকবে। তার সাথে এই মৌখিক হোমওয়ার্কও থাকে, এবং সেটা আমি পরের দিন ক্লাসে জিজ্ঞাসাও করি। এই হোমওয়ার্কটা সকলকেই করে আনতে হবে, এটা একটা মাস্ট বিষয়। হোমওয়ার্ক মিস করলে হবে না। হোমওয়ার্ক যদি কেউ মিস করেন তাহলে পিছিয়ে পড়বেন, এইটুকুই ব্যাপার। যে যে হোমওয়ার্ক দেওয়া থাকবে, প্রত্যেকটা হোমওয়ার্ক পরের ক্লাসের আগে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। মুখস্থগুলো নয়, মুখস্থগুলো ক্লাসে আমি ডাইরেক্ট জিজ্ঞাসা করবো। তো লিখিত যে হোমওয়ার্ক গুলো থাকবে, সেই লিখিত হোমওয়ার্ক গুলো, ধরুন আজকে আমার এই শনিবার ক্লাস হচ্ছে, পরের শনিবার যে ক্লাস হবে তার ঠিক আগে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। আমি ক্লাসে সেটা চেক করে দিই, বা ক্লাসের আগেও চেক করে দিই, সেটা আপনাদের করতে হবে। তো এই যে এখানে 17টা শব্দ রয়েছে, সেই শব্দরূপ গুলো আপনাদের প্রত্যেকটা শব্দরূপই আপনাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে, এই 17 রকম শব্দ দিয়ে আমরা কর্তৃবাচ্যের, কর্মবাচ্যের, কর্তৃবাচ্য না, কর্তৃকারকের, কর্মকারকের, করণকারকের, সম্প্রদান কারকের, অপাদান কারকের, সম্বন্ধের, অধিকরণ কারক, এগুলোর অভ্যাস করব। তখন এই বিভক্তিগুলো যে এই কারকে হয় এবং এটা সেটা পুরো মাথায় বসে যাবে।
ঠিক আছে, দেখুন আপনার বাক্যগুলো দেখুন। রামঃ লিখতি মন্ত্রম, দ্বিতীয়ার প্রয়োগ। রামঃ লিখতি কলমেন, তৃতীয়ার প্রয়োগ। রামঃ দদাতি নরায়, সম্প্রদানের প্রয়োগ। রামঃ আদদাতি নরাত, অপাদানের প্রয়োগ। রামঃ লেখনম করোতি মন্ত্রস্য, সম্বন্ধের প্রয়োগ। মানে কৃদন্ত, কৃদন্ত যোগে ষষ্ঠী প্রয়োগ। রামঃ লিখতি গ্রামে, অধিকরণের প্রয়োগ। এবারে আপনারা বলুন, কৃদন্ত যোগে ষষ্ঠী এইটা কি আপনারা শিখেছেন? কৃদ যোগে ষষ্ঠী হয়। যদি না শিখে থাকেন তাহলে আজকে আমি এটা একটু বলবো। হ্যাঁ স্যার, এটা একটু বলতে হবে স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আজকে আমরা সকলে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা স্ক্রিন শেয়ার করছি, সকলে দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে। দেখুন, আমি বললাম কৃদ যোগে ষষ্ঠী। কৃদ যোগে ষষ্ঠী মানে হচ্ছে কৃদন্ত যোগে ষষ্ঠী। কৃদন্ত যোগে ষষ্ঠী, কৃদন্ত আগে জানতে হবে কৃদন্ত মানে কি। কৃদন্ত, আপনারা কৃত প্রত্যয় শুনেছেন যে কৃত প্রত্যয় আহ আছে অনেকগুলো। কৃত প্রত্যয় ধাতুর পরে হয়, তাই তো? তা কৃত প্রত্যয় যার অন্তে থাকে তাকে আমরা বলি কৃদন্ত। ঠিক আছে, কৃত প্রত্যয় যার অন্তে থাকে তাকে আমরা বলি কৃদন্ত। এই কৃদন্ত শব্দ থাকলে কৃদন্ত শব্দের যেটা কর্মকারক, কৃদন্ত শব্দের প্রয়োগ থাকলে কৃদন্ত শব্দের যেটা কর্মকারক সেখানে ষষ্ঠী বিভক্তি হয়। ঠিক আছে, যেমন একটা উদাহরণ আমরা এক্ষুনি দেখলাম, রামঃ লেখনম করোতি মন্ত্রস্য। এই রামঃ লেখনম করোতি মন্ত্রস্য, এই বাক্যটার বাংলা অর্থ কি? রাম মন্ত্রের লেখন করছে। রাম মন্ত্রের লেখন করছে। এবারে এই বাক্যটা আসলে কি ছিল? রামঃ মন্ত্রম লিখতি, রামঃ মন্ত্রম লিখতি। এবার দেখুন, এই যে রাম লেখনম করোতি, এই বাক্যে এই যে লেখন, লেখন লেখন যে এই যে লেখন, এই যে শব্দটা রয়েছে, এই শব্দের কর্ম কি রয়েছে? লেখন এই শব্দের কর্ম কি রয়েছে? মন্ত্র। ঠিক আছে, লেখন এই শব্দের কর্ম রয়েছে মন্ত্র। কি লিখছে? মন্ত্র লিখছে, তাই তো? মন্ত্রের লিখছে, মন্ত্র লিখছে, তাহলে লেখন ক্রিয়ার কর্ম কি? মন্ত্র। এবারে দেখুন, এই যে লেখনম, লেখনম এই পদটা কি করে তৈরি হলো? লেখনম এই পদটা কি করে তৈরি হলো সেটা দেখতে হবে। লেখনম এই পদটা তৈরি হয়েছে লিক ধাতুর উপরে সাথে লিউট প্রত্যয় যোগ করে। লিউট বলে একটা প্রত্যয় রয়েছে, যেমন আপনারা ক্তোয়া, লিয়প, তুমুন, ত্বক, তবতু, অনিয়র প্রভৃতি কৃত প্রত্যয় দেখেছেন। সেরকমই একটা কৃত প্রত্যয়ের নাম হচ্ছে, কৃত প্রত্যয় তো প্রচুর আছে, মানে অনেক, অনেকগুলো প্রত্যয়েরই নাম কৃত প্রত্যয়। ঠিক আছে, কৃত প্রত্যয় একটা ওই সমুদায়ের নাম। যেমন ধরুন, আহ, একটা ক্লাসে, একটা ইউনিভার্সিটিতে অনেকগুলো ব্যাচ রয়েছে, তার মধ্যে ফার্স্ট ইয়ারকে ডেকে পাঠাও। ফার্স্ট ইয়ারকে ডেকে পাঠাও মানে কি? ফার্স্ট ইয়ারে থাকা যতজন স্টুডেন্ট সবাইকে ডেকে পাঠাও। তাহলে ওই প্রত্যেকটা স্টুডেন্টকেই ফার্স্ট ইয়ার এই শব্দের দ্বারা ব্যবহার করা হচ্ছে। সেরকম কৃত প্রত্যয় এটা একটা সমুদায়ের নাম, তার মধ্যে শয়ে শয়ে প্রত্যয় রয়েছে। সেই এতগুলো প্রত্যয়ের নাম কৃত প্রত্যয়।
প্রত্যয়, যেরকম তোয়া লিয় প্রভৃতি কৃত প্রত্যয়, সেরকম লিউট, লয়, ল অন্ত্যেস্তয় জফলা হর্ষ ট, দেখুন আমি লিখে রেখেছি, পিডিএফ এ দেখতে পাবেন। লিউট, লয় জফলা হর্ষ ট, লিউট। এই লিউট প্রত্যয় একটা কৃত প্রত্যয়। তাহলে লিখ ধাতুর সাথে লিউট প্রত্যয় যোগ করলে লেখনম এই রূপটা হচ্ছে। ঠিক আছে, লিউট প্রত্যয় একটা কৃত প্রত্যয়। ঠিক আছে, তাহলে এখন লেখনম, এই যে পদটা রয়েছে তার শেষে কি রয়েছে, তার শেষে রয়েছে লিউট প্রত্যয়। তাহলে লিউট প্রত্যয় একটা কৃত প্রত্যয়। তাহলে এই লেখনম এই সমুদায়ের শেষে কৃত প্রত্যয় রয়েছে। তাহলে কৃত প্রত্যয় যার অন্তে আছে তাকে আমরা বলি কৃদন্ত। তাহলে এখানে লেখনম এই সমুদায়ের শেষে রয়েছে কৃত প্রত্যয়। তাহলে লেখনম এই সমুদায়টাকেও কৃদন্ত, কৃদন্ত এটা বলা যায়। ঠিক আছে, কৃদন্ত এটা বলা যায়। এবারে আমাদের নিয়ম কি বললাম, কৃদন্ত শব্দের প্রয়োগ থাকলে সেই কৃদন্ত শব্দের যেটা কর্ম, সেই কর্মে ষষ্ঠী বিভক্তি হয়। ঠিক আছে, সাধারণত কর্মে কোন বিভক্তি হয়? দ্বিতীয় বিভক্তি হয়, কর্মে দ্বিতীয় হয়, অনুক্ত কর্মে দ্বিতীয় হয় সাধারণত। তো এখানে কৃদন্ত শব্দের যে কর্ম, সেই কর্মে আর দ্বিতীয় হয় না। দ্বিতীয়া সেই কর্মে, হ্যাঁ, সাধারণত অনুক্ত কর্মে দ্বিতীয় হয়, কিন্তু কৃদন্ত শব্দের যেটা কর্ম, সেই কর্মে আর দ্বিতীয় হয় না, সেই কর্মে দ্বিতীয়ার জায়গাতে ষষ্ঠী হয়, ষষ্ঠী বিভক্তি হয়। ঠিক আছে, এই জন্য রামঃ মন্ত্রস্য লেখনম করোতি, দেখুন রামঃ মন্ত্রম লেখনম করোতি এটা কিন্তু বলা হয়নি। রামঃ মন্ত্রম লেখনম করোতি এটা কিন্তু বলা হয়নি। কি বলা হয়েছে? রামঃ মন্ত্রস্য লেখনম করোতি, রামঃ মন্ত্রস্য লেখনম করোতি। ঠিক আছে, তাহলে স্যার এই এখানে দেখুন লেখনমটা কিভাবে হলো? লিখ লেখনমটা হচ্ছে ধাতুর লিখ সঙ্গে ধাতু, লিউট প্রত্যয়, হ্যাঁ লিউট লিউট প্রত্যয় যেভাবে যে আমরা যেভাবে শিখেছি, প্রত্যয়টা হওয়ার পরে সেটা একটা প্রাতিপদিক হয়, সেটা একটা শব্দের অনুযায়ী তার হ্যাঁ হ্যাঁ চালিত হয়, বা সেই হ্যাঁ জিনিসগুলো হ্যাঁ আমাকে একটু ক্লিয়ারলি বললে একটু ভালো হতো, আচ্ছা, কিভাবে একদম এটা একদম। হচ্ছে। দেখুন এবার লিউট প্রত্যয়, দেখুন লিউট প্রত্যয়ের লক, যেটা লকার আছে, লকারটা হুম, চলে যায়, আর টয় হলন্ত সেটাও চলে যায়। ঠিক আছে, দিয়ে পড়ে থাকে ইউ হর্ষ, মানে অন্ত্যেস্তয়ে হর্ষ, এইটুকুই পড়ে থাকে। ঠিক আছে, বোঝা গেছে? এইবার ওই অন্ত্যেস্তয়ে হর্ষর স্থানে অন, অ দন্তের ন, এইটা আদেশ, একটা ইউ এর স্থানে অন হয়, অদন্তের ন। সূত্র আছে, ইবর অনাকু বলে একটা সূত্র আছে, পাণিনীয় সূত্র। সমস্ত কিছুই তো আচ্ছা, পাণিনীয় সূত্রের উপর বেশ করেই হচ্ছে। তো ইউ হ্যাঁ, এর স্থানে অন হয়, অদন্তের ন, তাহলে লিখ আর অন, তাই লি এর এই কারটা একার হয়ে যায়, যে লেখানা হয়, লেখানা, লেখানা এটা হচ্ছে প্রাতিপদিক। আচ্ছা, লয়কার খ দন্তের ন, এটা হচ্ছে প্রাতিপদিক। তো সেইটা ফল শব্দের মতো চলবে, ফল শব্দের মতো। ফল শব্দ কেমন চলে? ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, এরকম। লেখনম, লেখনম, আচ্ছা, লেখানি, লেখনানি, এরকম চলে। তো আমাদের এখানে দ্বিতীয়ার এক বচন চাই, কিম করোতি, লেখনম করোতি। লেখনম এটা হচ্ছে দ্বিতীয়ার এক বচন, লেখনম করোতি। বোঝা গেছে লেখনম কি করে এলো? ঠিক আছে স্যার। আর একটা জিনিস, এটাকে কি আমরা লুট প্রত্যয়টাকে কি আমরা অনট প্রত্যয় বলি? হ্যাঁ, এটা ওই আপনার ওই বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদি যদি পড়েন বিদ্যাসাগর হ্যাঁ, হ্যাঁ, মহাশয়, হ্যাঁ, যেটা হ্যাঁ, আমাদের আছে, হ্যাঁ, ওইখানে ওইখানে এইটাকে অনর্থ প্রত্যয় বলা হয়েছে। অনট প্রত্যয় বলা হচ্ছে। যেহেতু এর আচ্ছা, স্থানে অনর্থ হয়ে যায়, হুম হুম, অনর্থ প্রত্যয়। পানীয় হলে তার নাম লিউট প্রত্যয়। ঠিক আছে, লুট প্রত্যয়। আচ্ছা, তাহলে এটা বুঝলেন? এটা তো স্যার হ্যাঁ, বিশেষণ হিসেবে কাজ করে কি? এটা বিশেষণ নয়, বিশেষণ নয়, এটা এমনি, তাহলে এটা মানে এটা এটা পরিবর্তন হবে না তো? এ খালি শুধু শব্দ। লেখনমই থাকবে, প্রথম প্রথম বিভক্তিটাই থাকবে এটার? হ্যাঁ, এখানে ফল যেহেতু শব্দে, এটা ফল ক্রিয়া শব্দে, বোঝা, এটা একটা ক্রিয়াবাচক শব্দ। হ্যাঁ, এটা দেখুন, এটা একটা আসলে ক্রিয়াবাচক শব্দ, ক্রিয়াবাচক শব্দ, হ্যাঁ, বোঝাচ্ছে ক্রিয়া, কিন্তু একটা শব্দ। যেমন আপনারা তুমুন প্রত্যয় প্রয়োগ করেছেন, তোয়া প্রত্যয় প্রয়োগ করেছেন, এগুলো কি? এই যে ধরো আপনি প্রয়োগ করেন তবতু প্রত্যয় করেছেন, তবতু প্রত্যয়, তবতু প্রত্যয়টা কি? তবতু প্রত্যয় শব্দ, যেমন গতবান, হ্যাঁ। কিন্তু এগুলো স্যার রূপগুলো ক্রি তো চেঞ্জ হতো, শব্দ। এগুলো শব্দের রূপের সঙ্গে চেঞ্জ হতো, হ্যাঁ, এবার কিন্তু এখানেও কি ফল শব্দের রূপের মতো চেঞ্জ হবে? চেঞ্জ, হ্যাঁ, হ্যাঁ, যদি এটা, আপনার দরকার পড়ে আপনি চেঞ্জ করতেও পারেন। আচ্ছা, ঠিক।
সেটাই হ্যাঁ জিজ্ঞাসা যদি করছি আপনার যে ওটা। দরকার পড়ে, যদি হ্যাঁ, হ্যাঁ যদি আপনার সেরকম প্রয়োজন পড়ে আপনি চেঞ্জ করতেও পারেন। যেমন আপনাকে আচ্ছা। আমি দেখাবো এর পরে উদাহরণে। যেমন হ্যাঁ, ধরুন আহ, কেউ কাব্য পড়ছে, তাহলে কাব্যস্য পাঠः, কাব্যস্য পাঠः, কাব্যস্য পঠনম। এটা ধরুন অনেককে পড়ছে একসাথে, তাহলে আপনি কাব্যস্য পঠনানি এরকমও বলতে পারেন। আচ্ছা। ঠিক আছে, আপনার যদি প্রয়োজন পড়ে, মানে এরকম নিয়মটা ধরবেন না যে এক বচনেই প্রয়োগ হয়, এরকম কোনো নিয়ম নেই। যদি আপনার আচ্ছা। প্রয়োজন পড়ে আপনি দ্বিবচন বহুবচনের প্রয়োগ করতে পারেন, এটা জেনে রাখুন। ঠিক আছে। আচ্ছা, এই পাঠটা কি করে এলো? এটা তো অন হলো না, অন হলো না। হ্যাঁ কাব্যের আমি তো বলবো পাঠ এটা অন্য হয়। প্রত্যয় হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। এটা অন্য প্রত্যয় হচ্ছে, এটা আমি বলছি। ঠিক আছে। স্যার তাহলে এখানে এখন কি যৎ আকার বা নৎ লেখনম কি করে এলো প্রত্যয় সেটা হয়েছে আপনি বুঝতে পাঠতে? পেরেছেন। লেখনম না পা খাই ইয়, ইয় হলন্ত খাই, ওটা একটা কৃদন্ত প্রত্যয়। স্যার, এবং আপনার আওয়াজটা একদম কেটে কেটে যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে না, আর আওয়াজটা একটু খুব অস্পষ্ট হচ্ছে, আমরা বুঝতে পারছি না। স্যার আরেকবার বলবেন কি বললেন? আচ্ছা দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ একদম একদম, এখন এখন ক্লিয়ার শোনা যাচ্ছে এই সময়? দেখুন দেখি। হ্যাঁ স্যার, এখন একটু আমি হচ্ছে, ঠিক বললাম আছে। আজকে নেটওয়ার্ক সমস্যা একটু হবে এই কারণে। হ্যাঁ, ঠিক ঠিক। আচ্ছা ঠিক আছে। তাহলে হ্যাঁ এই হ্যাঁ তো পাঠ হয় এখানে ঘাই খ, ইয় হলন্ত ঘাই, সেটা একটা কৃত প্রত্যয়, ঘাইও একটা কৃত প্রত্যয়। ঠিক আছে। সেখান থেকে ঘাই করে ওই ওই অনেক রূপ টুপ করে পাঠা এই শব্দটা আসে, পাঠা। পাঠ শব্দটা আসে, পাঠ শব্দের প্রথম আর এক বচনে হয় পাঠা হয়, এটা হয় রাম শব্দের মতো। যেমন লেখনাম এটা হলো আপনার ফল শব্দের মতো, পাঠ হয় এটা হচ্ছে রাম শব্দের মতো। কাব্যস্য পাঠः। ঠিক আছে। এবারে যদি কেউ আহ, কেউ কাব্যের পাঠ করছে, ধরুন রাম কাব্যের পাঠ করছে, তাহলে কি হবে? রাম দেখলেন এই প্রথমটাতে কাব্যস্য পাঠ মানে প্রথম আর এক বচন, দ্বিতীয় আর এক বচন হয়ে গেল। তাহলে আপনি প্রয়োজন মতো বিভক্তি, বচন আপনি এইগুলোর চেঞ্জ করতে পারেন যদি আপনার দরকার। এরকম কোনো নিয়ম নেই যে প্রথম বিভক্তির এক বচনই হবে বা দ্বিতীয় বিভক্তির এক বচনই হবে, এরকম কোনো নিয়ম এখানে নেই। বুঝা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, একটু আওয়াজটা সব ক্লিয়ার হচ্ছিল না, মাঝে মধ্যে কেটে কেটে যাচ্ছে। তো আমি চেষ্টা করবো পরে স্যার আর আপনি একবার যদি লিখে করান তাহলে মনে হয় আমাদের বুঝতে সুবিধা হবে, কারণ আওয়াজটা মাঝে মাঝে কেটে যাচ্ছে। একদম মাঝে মধ্যে গন্ডগোল হয়ে যাচ্ছে। আচ্ছা এখন এখন দেখুন তো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আগের থেকে। এখন কি আগের থেকে ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, স্যার। এখন তো আওয়াজটা ঠিক আছে। এখন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি আরেকবার বলছি জিনিসটা। ঠিক আছে। আহ, তো কাব্যস্য পাঠः, এখানে পাঠः এই শব্দে পঠ ধাতুর পরে ঘাই প্রত্যয়, ঘ ইয় হলন্ত ঘাই প্রত্যয় হয়েছে। ঠিক আছে। পঠ ধাতুর পরে ঘাই প্রত্যয় হয়ে পাঠः হয়েছে। এবারে দেখুন এই ঘাই প্রত্যয়টা একটা কৃৎ প্রত্যয়। ঠিক আছে। তাহলে পাঠः এই শব্দটা কৃদন্ত শব্দ হয়ে গেল। কাব্যম পঠতি, এখানে পঠতি এইটার কর্ম হচ্ছে কাব্যম, পঠতি ক্রিয়াপদের কর্ম হচ্ছে কাব্যম। পাঠ হয় যে কৃদন্ত শব্দ, তার যে কর্ম কাব্যম। তাহলে কৃদন্ত শব্দের যোগে কি থাকলে, কৃদন্ত শব্দের প্রয়োগ থাকলে, কৃৎ প্রত্যয়ান্ত শব্দের প্রয়োগ থাকলে তার কর্মে ষষ্ঠী হয় আমরা জানলাম। তাহলে এখানে যে কর্ম কাব্য, সেখানে ষষ্ঠী হয়ে যাচ্ছে কাব্যস্য পাঠः। এবারে এখানে দেখুন এই যে পাঠः শব্দটা, এটা কিন্তু ফল শব্দের মতো যাচ্ছে না, এটা রাম শব্দের মতো যাচ্ছে। ঠিক আছে। পাঠः, পাঠৌ, পাঠাः, পাঠম, পাঠৌ, পাঠান। এর আগে লিউট প্রত্যয়ান্ত শব্দটা লেখনম, এটা কিন্তু আপনার ফল শব্দের মতো যাচ্ছিল, তাই না? লেখনম, লেখনে, লেখনানি এরকম যাচ্ছিল। তার মানে এটাই বলতে চাইছি যে
মানে এরকম নির্দিষ্ট নিয়ম নেই যে ফল শব্দের দ্বিতীয় আর এক বচনই হবে, এরকম কোনো নিয়ম নেই। যে কোনো শব্দের যে কোনো বিভক্তির যে কোনো বচন হতে পারে, সেটা প্রয়োজন অনুসারে যেরকম যেখানে হবে সেরকম সেখানে করতে হবে। বুঝতে পেরেছ? তাহলে স্যার ঘয়ে প্রত্যয় কোথায় লাগবে আর লুট প্রত্যয় কোথায় লাগবে? একই একই জিনিসটাতে তো হচ্ছে। তো এখানে একটা জায়গায় ঘয়ে প্রত্যয় হয়েছে, একটা জায়গায় লুট যেখানে প্রত্যয় হয়েছে। খুশি বন্ধু এই কাব্য, আমি কাব্যস্য পঠনমটাও করতে পারেন। আপনি এটাও বলতে রামঃ কাব্যস্য পাঠম করোতি, এটাও বলতে পারেন। আবার রামঃ কাব্যস্য, এটা দুটো বাক্যের অর্থ একই। আপনি বলতেন না, ওই কৃত্য প্রত্যয় দেখেছেন না, যে কর্তব্য করণী হচ্ছে, কাম হচ্ছে, মানে তবিয়ত হচ্ছে, আপনারা স্যার একদম এটার আওয়াজ যা অর্থ, খুবই গন্ডগোল করণীয় হচ্ছে। এটারও তাই অর্থ। স্যার আওয়াজ একদম কেটে কেটে হ্যাঁ যাচ্ছে, আমি বুঝতে আমি- একদম আওয়াজ কেটে আমি যাচ্ছে। বুঝতে পারছি সমস্যা। আমি বুঝতে একটা ওয়ার্ড আসছে, একটা ওয়ার্ড আসছে না। আচ্ছা আমি একটু আচ্ছা আচ্ছা এখন দেখুন তো কথা আগের থেকে ভালো শোনা যাচ্ছে কিনা। এখন তো আওয়াজটা ঠিক ছিল, এখন বললে বুঝতে পারবো আবার। আচ্ছা দেখুন, আমি আপনাদের এই যে পিডিএফটা দেখাচ্ছিলাম সেটা আমি গ্রুপে শেয়ার করলাম, আপনারা ওটা একটু ওপেন করে নিন। আমার মনে হচ্ছে স্ক্রিন শেয়ার করার জন্য কথাটা বেশি সমস্যা হচ্ছে। স্ক্রিন শেয়ার করা আগে পর্যন্ত ঠিকই ছিল মোটামুটি। ওইটা পিডিএফটা ডাউনলোড করে একটু ওপেন করে নিন, তাহলে সুবিধা হবে আজকে। করেছেন? ওপেন করেছেন? করলে একটু বলবেন। হ্যাঁ স্যার। বাকিরা করেছেন? হ্যাঁ স্যার, ওপেন করেছি। হ্যাঁ স্যার করেছি। হ্যাঁ, এবারে দেখুন, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আহ, যে দেখুন এখানে যিনি প্রশ্নটা উনি করলেন, আশিস বাবু, যে কোথায় ঘাই হবে কোথায় লিউট হবে, এটাই তো প্রশ্ন ছিল আপনার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এবারে দেখুন আমি 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 যেটা বলছি যে যেখানে ঘই হয় সেখানে লিউটও হতে পারে, বা লিউটের জায়গায় ঘাইও হতে পারে। মানে দুটো আলাদা আলাদা জায়গা নেই। যেমন ধরুন আমি আপনাকে এই বাক্যটাই দেখাচ্ছি, কাব্যস্য পাঠঃ বললাম তো, কাব্যস্য পাঠঃর জায়গায় আপনি কাব্যস্য পঠনম এটাও বলতে পারেন। তাহলে দেখুন পাঠঃ এটা এখানে ঘাই প্রত্যয়, পঠনম এখানে লিউট প্রত্যয়। আপনি বলতে পারেন রামঃ কাব্যস্য পাঠং করোতি, এটাও বলতে পারেন। আবার রামঃ কাব্যস্য পঠনম করোতি, এটাও বলতে পারেন। দেখুন পাঠঃ এখানে ঘাই প্রত্যয় হয়েছে, পঠনম এখানে লিউট প্রত্যয় হয়েছে, দুটো বাক্যের অর্থ তো একই। মানে দুটো প্রত্যয়ের অর্থ একই, দুটোই প্রয়োগ হতে পারে। যেমন আপনারা কৃত্য প্রত্যয়ের ক্ষেত্রে দেখেছিলেন, আপনারা বললেন কৃত্য প্রত্যয় আপনারা দেখেছেন, তাই তো? সেখানে আপনারা তবিয়ৎ প্রত্যয়ও দেখেছেন, আবার অনিয়র প্রত্যয়ও দেখেছেন, তাই তো? মনে পড়ছে তবিয়ৎ হ্যাঁ এবং অনিয়র? হুম, সেখানে দেখুন কর্তব্য এবং অনিয়র দুটোর কি অর্থ আলাদা আলাদা? দুটোর তো একই অর্থ। একই কর্তব্যের অর্থ। যা অর্থ, কর্তব্য হ্যাঁ এই শব্দের যা অর্থ, করণীয় এই শব্দে তাই অর্থ। দুটো শব্দই সব জায়গায় হতে পারে, হতে পারে। এখানেও তাই। বোঝা গেছে? ঠিক আছে। তাহলে স্যার এখানে কাব্যস্য হ্যাঁ, পাঠঃ করতি এরমই বলা যায়, আর কাব্যস্য পঠনম করতি এরম বলা যায়। না না পাঠ করতি না, কাব্যস্য পাঠম করতি, এটা একটা পাঠম, ব্যাপার। মানে আচ্ছা যখন আপনি যখন আপনি করতি করছেন, তখন করতি ক্রিয়ার কর্ম হয়ে যাচ্ছে পাঠ। কি করছে? পাঠ করছে, আচ্ছা। তাই না? তাহলে তখন এটা করতি যে বললেন ক্রিয়ার যে শুধু রাম, কাব্যস্য। হ্যাঁ তাহলে বলুন এটা বলুন কি রাম বলুন বলুন। শব্দের মতো যাবে? রাম শব্দের মতো যাবে বললেন তো? তাহলে কি ওটা হ্যাঁ দ্বিতীয়াতে হ্যাঁ হবে? হ্যাঁ,
দ্বিতীয়ার এক বচনে হবে পাঠম হ্যাঁ আচ্ছা রামম। আচ্ছা, পাঠম ঠিক দিয়ে আছে, যাবে। কাব্যস্য পাঠম করোতি। আচ্ছা, বুঝা গেছে? ঠিক আছে। আচ্ছা হ্যাঁ স্যার, দেখুন, যদি তাহলে এখানে করতি এই করতির, ক্রিয়াপদের। স্যার যদি হ্যাঁ এখানে বলুন বলুন করতির বলুন। বদলে ভবতি যদি বলতাম, কাব্যস্য পাঠঃ ভবতি, তাহলে পাঠঃ পাঠঃই থাকতো, তাই তো? করতি বললে ওটা তখন একদম তার একদম কর্ম তখন হয়ে। একদম একদম খুব ভালো। ভবতি হলে ভবতি ক্রিয়ার কর্ম পাঠা হতো না, ভবতি ক্রিয়ার কর্তা হয়ে যেত পাঠা। ঠিক আছে, তখন আমি এখন এখন বাক্যের স্ট্রাকচার কি আছে, রামঃ কাব্যস্য পাঠম করোতি। তখন আপনি রামঃ কাব্যস্য পাঠঃ ভবতি বলতে পারতেন না। ঠিক আছে, এখন বর্তমানে করতি দিয়ে বাক্য করলে কর্তা, বাক্যের কর্তা কি হচ্ছে, রামঃ, বা যা আপনি কর্তা করবেন, রামঃ শ্যামঃ যা করুন। রামঃ কাব্যস্য পাঠম করোতি, রামঃ কর্তা, করোতি ক্রিয়াপদ, করোতি ক্রিয়াপদের কর্ম হচ্ছে পাঠম। পাঠম এই কৃদন্ত শব্দের কর্ম হচ্ছে কাব্য, সেই কৃদন্ত শব্দের জন্য কাব্যে ষষ্ঠী হয়েছে। এই হচ্ছে ব্যাপার। যখন আপনি ভবতি করবেন তখন কিন্তু পাঠঃ এটাই কর্তা হয়ে যাবে। কি, কাহা ভবতি, পাঠঃ ভবতি। পাঠঃ এটা কোন কর্তা হয়ে যাবে। কর্তায় কোন বিভক্তি হয়, কর্তায় প্রথমা হয়। যে না পাঠ হবে তখন পাঠমার হবে না। বোঝা গেছে? তখন কি স্যার কারণ অর্থটা ভবতি একই এটা, থাকবে? পাঠ না তখন, ভবতি তখন অর্থটা আলাদা হয়ে যাবে একটু। তখন হ্যাঁ, রামস্য কাব্যস্য পাঠঃ ভবতি, রামের কাব্যের পাঠ হচ্ছে, এরকম যদি আচ্ছা, বলেন তাহলে হতে পারে। তখন ও কিন্তু রামে আর প্রথমা করা যাবে না, আমি সেটা বলতে চাইছি। যাবে না। তখন ঠিক পাঠ ঠিক। হাতে প্রথমা আছে, রামে তখন সম্বন্ধে ষষ্ঠী হয়ে যাবে। আচ্ছা আপনি বাংলায় ভাবুন, রাম কাব্যের পাঠ করছে, রাম কাব্যের পাঠ হচ্ছে, হয় কি হয় না? রামের কাব্যের পাঠ হচ্ছে, এটা হতে পারে। হ্যাঁ বোঝা গেছে? রাম কাব্যের পাঠ করছে, রামের কাব্যের পাঠ হচ্ছে, এটা হতে পারে। হচ্ছে, ঠিক। তাই না? তখন পাঠ এইটা কর্তা হয়ে যাবে, আর রামটা তখন সম্বন্ধে ষষ্ঠী। কেন, কারণ হচ্ছে ভবতি এটা হচ্ছে অকর্মক ধাতু। ভবতি, এই ভবতির কর্ম হয় না, ভবতির ক্রিয়াপদের কর্ম হয় না। বৃক্ষঃ ভবতি, কিম বৃক্ষঃ কিম, কর্ম করা যাবে, কর্ম করা যায় না, তাই না? ভবতি ক্রিয়াপদের কর্ম হয় না। ভবতি অস্তি, এই সমস্ত ক্রিয়াপদের কর্ম হয় না। রামঃ অস্তি কিম তেনা, মানে ওখানে রামঃ কিম অস্তি এরকম বলা যায়, বলা যায় না, এগুলো হচ্ছে অকর্মক ধাতু। ভবতিটা অকর্মক ধাতু, ভবতি ক্রিয়াপদের এই জন্য কর্ম পাঠ হয় না, কর্তাই হয়। ঠিক আছে, বুঝতে পেরেছেন সকলে? অর্পিতা ম্যাডাম, বোঝা গেছে আপনার প্রশ্ন যেটা ছিল? হ্যাঁ স্যার, বোঝা গেছে, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এবারে এখানে আমি আরো কিছু উদাহরণ দিয়েছি ক্লিয়ারের জন্য, যাতে ক্লিয়ার হয় বিষয়টা। দেখুন বিষয় উদাহরণগুলো দেখে নিন, তাহলে আরো বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। দেখুন, কবিতাম রচয়তি, কবিতাম রচয়তি, এমনি বাক্য। সীতা কবিতাম রচয়তি। যদি বলি সীতা করোতি, তাহলে কি হবে? রচয়তিটা কি হয়ে যাবে? রচ ধাতুর উত্তর লিউট প্রত্যয় করলে কি হবে? রচনম। তাই তো, রচনম, রচনম করোতি, রচনম করোতি। রচনাম করোতি। তাহলে কবিতা এখানে আর দ্বিতীয় হবে না, কবিতায় ষষ্ঠী হয়ে যাবে। কবিতায় ষষ্ঠী হলে কি হয়? লতা শব্দের মতো, লতা শব্দের ষষ্ঠীতে কি হয়? ষষ্ঠীর এক বচনে লতায়াহা। লতায়াহা, তাহলে কবিতাম হয়ে যাবে কবিতায়াহা। ঠিক আছে, সীতা কবিতায়াহা রচনাম করোতি। বুঝতে পারছেন সকলে? এইভাবেই চেঞ্জ হয়। গ্রামম গচ্ছতি, গ্রামম গচ্ছতি কি হয়ে যাচ্ছে? গম ধাতু, গম ধাতুর তো লিট প্রত্যয় গমনম, গ্রামস্য গমনম। ফলম পশ্যতি, দীর্ঘ ধাতু, ফলস্য দর্শনম। কন্দুকম ক্রীডতি, কন্দুকস্য ক্রীডনম। এইভাবে পরিবর্তনটা হয়। এটাকেই বলা হচ্ছে কৃদ্যোগে ষষ্ঠী। এরই নাম কৃদ্যোগে ষষ্ঠী। সকলে বুঝতে পেরেছেন কৃদ্যোগে ষষ্ঠী কখন হয়, কিভাবে হয়? কোনো ডাউট থাকলে এই বিষয়ে জিজ্ঞাসা করুন। স্যার বোঝা গেছে।
আর স্যার এই লুট প্রত্যয়ন্ত আর হচ্ছে ঘয় প্রত্যয়ন্ত যে যোগে যে ধাতুর যে রূপগুলো চেঞ্জ হচ্ছে স্যার, ওর কোনো তালিকা আছে বা লিস্ট আছে? হ্যাঁ, লিস্ট বলতে দেখুন, সেভাবে তো লিস্ট করা সম্ভব না, 2000 ধাতু রয়েছে, ঠিক আছে। এবার এবার 2000 ধাতু তো আপনার আমরা যদি তো এবারে আমার এক সহজ উপায়, আপনাদের সবার কাছে অষ্টাধ্যায়ী অ্যাপটা রয়েছে নিশ্চয়ই, অষ্টাধ্যায়ী অ্যাপটা, হ্যাঁ অষ্টাধ্যায়ী স্যার বলে একটা আছে। অ্যাপ আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো আছে স্যার। সেখানে আপনারা যে ধাতুর দরকার সেই ধাতুর পেয়ে যাবেন। আপনি যে ধাতু সবাই সেটা সার্চ করবেন, সেই ধাতুরই কৃদন্ত আচ্ছা রূপ আপনি পেয়ে যাবেন। এটা সহজ উপায়। মানে বই অনেকগুলো আমি বই দিতে পারি, সেই বই কিনতে হবে, বই কিনে বইতেও সেরকম ভাবে লিস্ট কিছু করার নেই। মানে সে একটা করে ধাতু আচ্ছা দেওয়া আছে, ধাতুর অনেকগুলো রূপ দেওয়া আছে, সেই অষ্টাধ্যায়ীর মতোই কাজ। তার থেকে অ্যাপ আছে সুন্দর, ফোনে সার্চ করবেন দৃশ ধাতু, দৃশ সার্চ করবেন, লিস্ট বেরিয়ে পড়বে, ওখানে দেখবেন কৃদন্তে বলে একটা ট্যাব আছে, কৃদন্তে ট্যাব আছে, সেই ট্যাব আচ্ছা স্যার। ওপেন করলে আপনি পেয়ে যাবেন। এটা সহজ উপায়। আচ্ছা স্যার, এই কৃদন্ত পদটার যে ষষ্ঠী হচ্ছে সেটা হ্যাঁ, বুঝলাম, কিন্তু এটার কি এই হ্যাঁ। আহ, কর্মটার পরে মানে রচনম বা পঠনম বা গমনম এর পরে কি এই করতি ভার্বটাই আসবে, না অন্য কোনো ভার্ব মানে ক্রিয়া আসতে পারে? রচনম। রচনম করতি বলছি, গমনম করতি বলছি, হ্যাঁ, পঠনম করতি বলছি, লেখনম হ্যাঁ, করতি বলছি। তা এই যে আমরা করতি ক্রিয়াটাকে নিয়ে আসছি, এখানে কি আর কোনো হ্যাঁ। ক্রিয়া আসার সম্ভাবনা আছে? অন্য কোনো ক্রিয়াপদ আসতে পারে? আসার সম্ভাবনা কম। যদি আপনি বাংলাতেও ভাবেন জিনিসটা, দেখবেন যে রচনা করছে জায়গায় আর আমরা কি বলতে পারি। আচ্ছা, তাহলে আমাদের এই করতিটাকেই ইউজ করতে হবে, মানে ব্যবহার করতে হবে। যেমন হ্যাঁ, 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 হ্যাঁ। মানে খেলা করছে ক্রীড়নম করতি, গমনম করতি, এইভাবেই ক্রীড়ানং আমাদের করো। বলতে হবে। হ্যাঁ, হ্যাঁ, একদম একদম। করতিটা একটা কমন ধাতু, সবার সাথেই লাগতে পারে। হ্যাঁ, ঠিক, ওই জন্য ঠিক, ঠিক। করতিটা করা যেত। হ্যাঁ, ওইটাই ইউজ হচ্ছে বলে জিজ্ঞাসা করলাম যে করতির জায়গায় আরো অন্য কোনো আসবে কিনা। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। না, করা যাবে না বলাটা ভুল, করা যেতে পারে, সে বাক্যের অর্থ আলাদা হবে। মানে এটা যেমন দেখুন আপনি, মানে ধরুন রামঃ মন্ত্রম লিখতি, এই বাক্যের যা অর্থ, রামঃ মন্ত্রস্য লেখনম করোতি এই বাক্যেরও তাই অর্থ। একই অর্থ, রামঃ হ্যাঁ। কাব্যম পঠতি এই বাক্যে, হ্যাঁ। কিন্তু অন্যভাবে করতে গেলে বাক্যের অন্য অন্য ক্রিয়াপদই আনতে হবে। যেমন ধরুন হ্যাঁ, বলছি, রাম কাব্য পাঠ আরম্ভ করছে, রামঃ কাব্যস্য পাঠম আরভতে, এরকম করতে পারেন। কিন্তু সে তাহলে রামঃ কাব্যম পঠতি এই অর্থে এই বাক্যটা নেই, কিন্তু অন্য অর্থ আসছে। অন্য অন্য অর্থে অর্থ। আপনি অন্য অন্য ক্রিয়াপদ চেঞ্জ করতে পারেন, কিন্তু এই অর্থে আচ্ছা, কিন্তু করতি ছাড়া অন্য কোনো ক্রিয়াপদ সম্ভব না। আচ্ছা, ঠিক। বোঝা গেছে? বাকি আকাশ বাবু বোঝা গেছে যেটা বোঝালাম? স্যার এটা কৃত প্রত্যয় যোগে কর্মকারকের ষষ্ঠী বিভক্তির উদাহরণ এগুলো। একদম একদম, কৃদন্ত প্রত্যয় যোগে, কৃদন্ত নয়, কৃত প্রত্যয় যোগে, কৃদন্ত শব্দের যোগে, কৃদন্ত শব্দের যেটা কর্ম সেখানে ষষ্ঠী। আচ্ছা। ঠিক আছে, আর তার স্যার উদাহরণ কৃত বলছি। প্রত্যয় যোগে পঞ্চমী বিভক্তির কিছু হয়ে আছে উদাহরণ? কৃত প্রত্যয় যোগে পঞ্চমী হয় না তো। না না, কৃদন্ত শব্দের যুগে কর্মকারকে ষষ্ঠী হয়, পঞ্চমী হয় না। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। মিউট মিউট করে দিন। হ্যাঁ। নরেন্দ্রনাথ বাবু, আপনার কোনো, আপনি তো একটু সমস্যা হচ্ছে একটু বুঝতে পারছি নেটওয়ার্কে, আপনি বারবার বলছেন। তো আপনার কোনো সমস্যা কি আছে মানে এই বিষয়ে জিজ্ঞাসা? আচ্ছা, ঠিক। ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি কৃদন্ত যোগে প্রয়োগটা আমরা দেখলাম। আহ, আমাদের এই
হ্যাঁ, আমি যেসব বিষয়গুলো পড়াবো, আজকের বেশি কিছু বলছি না, নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, কিন্তু আপনাদের অসুবিধাও হচ্ছে, অনেক কিছু মিস করে যাচ্ছেন। আমি আজকে 8:30 অবধি ক্লাসটা নেব, ঠিক আছে? আর 15 মিনিটই ক্লাসটা নিয়ে আমি শেষ করে দেবো, ঠিক আছে? তো মানে একটু আমি শেষে সিলেবাসটার যেটা উপরে বলছি, বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলার চেষ্টা করছি। ঠিক সেটা হচ্ছে যে মেনলি এখানে প্রথম যেটা আমি বললাম, সংস্কৃত যন্ত্রের অভ্যাস হবে। সেখানে প্রত্যেকটা বিভক্তির অভ্যাস যেটা আমরা করছি এবং করব। তারপরে যেগুলো আপনারা অলরেডি শিখেছেন, কৃত্য প্রত্যয়, অনিয়র প্রত্যয়, কৃত্য প্রত্যয়, তার মধ্যে অনিয়র চলে আসছে। তারপরে ত প্রত্যয়, তবতু প্রত্যয়, কর্মনিবাচ্য, সত্রী সানচ, সত্রী সানচ, কর্তরি সত্রী, কর্তরি সানচ। আবার কর্মনিবাচ্যেও সানচ প্রত্যয় হয়, সেটা আপনারা জানেন নাকি জানি না। সানচ যেমন সত্রী প্রত্যয় শুধুমাত্র কর্তৃবাচ্যে হয়, সানচ প্রত্যয় কিন্তু কর্তৃবাচ্যতেও হয়, কর্মবাচ্যতেও হয়, জানেন তো? স্যার এগুলো হয়নি আমাদের। আচ্ছা আচ্ছা, আমি দেখাবো, অসুবিধা নেই। আমি তো এই সত্রী হুম। সানচ গুলো দেখাবো, ঠিক আছে? সত্রী সানচ, তারপরে আহ, তারপরে আপনাদের যেটা দেখো ভাব সপ্তমী। ভাব সপ্তমীর একটা বিষয় আছে, সতী সপ্তমী বলে। সতী সপ্তমীর প্রয়োগ দেখাবো, নির্ধারণ দেখাবো। তারপরে ধরুন আপনারা এই এখন কর্মবাচ্যে, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে করছেন, একটা একটা রামঃ মন্ত্রম লিখতি, রামেণ মন্ত্রঃ লিখ্যতে করলেন। এবারে কখনো ধরুন একই বাক্যের দুটো কর্ম রয়েছে, দুটো কর্ম থাকলে সেখানে কোন কর্মে প্রথমা হবে, কোন কর্মে প্রথমা হবে না, নাকি দুটো কর্মেই প্রথমা হবে, এরকম দ্বিকর্ম ধাতুও হয়। এমন এমন ধাতু হয় যেখানে দুটো করে কর্ম থাকে। সেই দ্বিকর্ম ধাতুর প্রয়োগ কি করে হয়, সেই দ্বিকর্ম ধাতুর ক্ষেত্রে বাচ্য পরিবর্তন কি করে হয়, সেগুলো দেখবো। নিজন্ত ধাতু, একটা নিচ বলে প্রত্যয় আছে, নিচ প্রত্যয়। সেই নিচ প্রত্যয়ের ক্ষেত্রেও দুটো করে কর্ম হতে পারে, সেখানে কি করে বাচ্য পরিবর্তন হয় সেগুলো দেখবো। বাক্য রচনা কিছু বিশেষ নিয়ম আছে, সেগুলো দেখবো। আপনারা সংখ্যা বললেন একটুখানি হয়েছে, সংখ্যা যেগুলো হয়নি, বা সংখ্যা প্রথম থেকে, সংখ্যা এবং সংখ্যেয় দুটো জিনিস সংস্কৃত রয়েছে, সংখ্যা রয়েছে, সংখ্যেয় রয়েছে। পরিমাণবাচক সংখ্যা রয়েছে, পর্যায়বাচক সংখ্যা রয়েছে, সেই সংখ্যার প্রয়োগ আমরা দেখবো, ঠিক আছে? এইভাবে মোটামুটি শেষে সন্ধিও আমি শেখানোর চেষ্টা করি। যেমন আগের ব্যাচটাতে সন্ধি শেখাতে পারিনি, কারণ এই আগের গুলো শেষ করতে করতেই সময় শেষ হয়ে গেছে, সন্ধি আর ধরতে পারিনি। তো তার আগের ব্যাচে যেমন আবার সন্ধি পড়িয়েছিলাম। তো যদি আপনাদের তাড়াতাড়ি সব সিলেবাস, যদি আপনারা তাড়াতাড়ি শিখতে পারেন, তাড়াতাড়ি সবকিছু হয়, তাহলে শেষে সন্ধিটাও শেখাবো। এই মোটামুটি সিলেবাস রয়েছে। আরো কিছু আনুষঙ্গিক বিষয় রয়েছে, এগুলো মোটামুটি মেন বিষয়, ঠিক আছে? এই বিভক্তির সঙ্গে কারকটাও পুরোটা হবে তো? একদম একদম, বিভক্তির অভ্যাস হচ্ছে মানে কারকের অভ্যাস তার মধ্যে হয়ে যাচ্ছে। সেটাই একদম। সেটাই বলছি। ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মেনলি আমাদের টার্গেট থাকবে যাতে আহ, আপনারা এই কোর্সটা করার পরে নিজেরা কিছু লিখতে পারেন। আমি এটা দিই সব ক্লাসেই, কিছু লেখা শেষের দিকে যখন কোর্স শেষ হয়ে আসে তখন আমি কিছু লিখতে দিই। ধরুন আমি দিলাম আপনাদের দিনপঞ্জিকা, আপনি সকাল থেকে শুরু করে আহ, রাত অবধি কি করেন সেইগুলো আপনি লিখে আনলেন। বা আপনার গ্রাম নিয়ে লিখলেন, যেগুলো আমরা এমনিতে আপনার কোনো একটা স্মরণীয় দিন নিয়ে লিখলেন, বেলুর মঠ নিয়ে লিখলেন। এই ধরনের কিছু লেখা আপনাদের যাতে লিখতে পারেন। বেশি লেখার জন্য যেটা আমরা শেখাবো, যা আপনারা অলরেডি শিখেছেন বা এই কোর্সে যা শিখবেন, সেটা যদি ভালো করে শিখতে পারেন, তাহলে আপনারা লেখা লিখতে পারবেন, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না। যা শেখানো হয়ে যাবে, আপনারা যে কোনো লেখা লিখতে পারবেন এবং যে কোনো টেক্সট পড়ে মানে বুঝতে পারবেন। এটাও একটা টার্গেট থাকবে, যে ছোট ছোট যে গল্প হয়, সংস্কৃত গল্পের বই হয়, সেই সমস্ত গল্পের বই যাতে পড়ে আপনারা নিজেরাই মানে বুঝতে পারেন। এই আমাদের মোটামুটি লক্ষ্য। এই বিষয়ে আমাদের রেডি করতে হবে। তার জন্য যা যা করার আমরা করবো। আর শেষে তো আপ- পরীক্ষা যেমন হয় তেমন হয়। আমার পরীক্ষাতে আপনার দুটো বিষয় থাকে, আমার পরীক্ষাতে মৌখিকও হয় আবার লিখিতও হয়। আমার যেটা পরীক্ষা হয়, তো লিখিত পরীক্ষা যেগুলো আমরা অলরেডি প্রত্যেকটা ক্লাসে কিছু, আজকে ক্লাসে আমি হোমওয়ার্ক কিছু দিচ্ছি না, লিখিত মুখস্থ করতে কিছু দেবো, সেটা লাস্টে বলছি। আর আপনার
লিখিত যে হোমওয়ার্ক থাকে প্রত্যেকটা সেই হোমওয়ার্ক গুলো আপনাদের করে আনতে হবে, সেগুলো থেকেই পরীক্ষায় থাকবে হোমওয়ার্ক, পরীক্ষার প্রশ্ন থাকবে সেই ধরনের। আর মৌখিক থাকবে বলতে আমাদের একটা, আমি প্রত্যেকবারই এটা করি এবং সবাই করে দেয়ও, এই যে আমরা 108টা বাক্যের কথা বলছি, সেই 108টা বাক্য 4 মিনিটের মধ্যে বলতে হবে। 4 মিনিট, 4 মিনিট হচ্ছে ম্যাক্সিমাম টাইম। 4 মিনিটের মধ্যে এই 108টা বাক্য সবাইকে না দেখে বলতে হবে। আমি আপনাদের একটা কিরকম বলতে, আমি আপনাদের একটা ডেমো দেখাচ্ছি কেমন ধরনের বলতে হয়, আপনার একটা আইডিয়া হয়ে যাবে। যেমন ধরুন আমি শুরু করছি, रामः लिखति मन्त्रं रामः लिखति मन्त्रौ रामः लिखति मन्त्रान् रामौ लिखतः मन्त्रं रामौ लिखतः मन्त्रौ रामौ लिखतः मन्त्रान् रामाः लिखन्ति मन्त्रं रामाः लिखन्ति मन्त्रौ रामाः लिखन्ति मन्त्रान् रामः लिखति कलमेन रामः लिखति कलमाभ्यां रामः लिखति कलमैः रामौ लिखतः कलमेन रामौ लिखतः कलमाभ्यां रामौ लिखतः कलमैः रामाः लिखन्ति कलमेन रामाः लिखन्ति कलमाभ्यां रामाः लिखन्ति कलमैः रामः ददाति नराय रामः ददाति नराभ्यां रामः ददाति नरेभ्यः रामौ दत्तः नराय रामौ दत्तः नराभ्यां रामौ दत्तः नरेभ्यः रामाः ददति नराय रामाः ददति नराभ्यां रामाः ददति नरेभ्यः। এইভাবে দেখুন, আমি আপনারা যদি খেয়াল করবেন যে প্রত্যেকটা যে বাক্য ছিল, প্রত্যেকটা বাক্য দিয়ে আমি 9টা করে বাক্য বলছি, তাহলে প্রত্যেকটা বাক্য দিয়ে 9টা করে বাক্য হলে পুরোটা 108টা বাক্য হয়। এই যে রামমোহন লিখতি মন্ত্র, এই যে 108টা বাক্য হবে, সেই 108টা বাক্য কোর্সের শেষে গিয়ে, এখনই হবে না, এটা অভ্যাস করতে করতেই হয়, তো ওটা কোর্সের শেষে গিয়ে 4 মিনিটের মধ্যে বলে রেকর্ডিং করে পাঠাতে হয়। তার ভিত্তিতে একটা নাম্বার পরীক্ষায় থাকে। বোঝা গেছে? সেটা আমি ক্লাসে অভ্যাস করাবো, সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমি ক্লাসে কিভাবে করতে হবে সেটার অভ্যাস হবে ক্লাসে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। এটা একটা বিষয় থাকবে। তো এই মোটামুটি বিষয়। আর পরের দিনের ক্লাসের জন্য আপনাদের শব্দরূপ কি কি মুখস্থ হয়েছে সবার, মানে 4 জনের ক্ষেত্রেই বলছি, শব্দরূপ কি কি মুখস্থ আছে প্রথম দিক থেকে? রামহ শব্দ সবার মুখস্থ আছে? রাম শব্দ, আছে, হ্যাঁ আছে। হ্যাঁ। লতা, লতা শব্দ, হ্যাঁ, লতা। ফল, ফল, ফল শব্দ ফলমান, মুখস্থ আছে? ফল শব্দ মুখস্থ আছে। রামহ লতা ফল 3টে আছে। আচ্ছা, মুনি, মুনি শব্দ আছে? মুনি শব্দ মুখস্থ আছে? মুনি বা হরি, ইকারান্ত পুলিঙ্গ শব্দ মুখস্থ আছে? আমরা কবিতা করেছিলাম। হ্যাঁ, কবি যদি করেন তাহলে হয়ে যাবে। কবি সবার মুখস্থ, সকলের কবি মুখস্থ আছে? আকাশ স্যার মুখস্থ আছে? আকাশ বাবু? হ্যাঁ, স্যার কবিটা মুখস্থ নেই। নেই, নেই তাই তো? না স্যার। আচ্ছা, অর্পিতা ম্যাডাম আপনার কবি শব্দ মুখস্থ আছে? হ্যাঁ স্যার, আমার আর অর্পিতা ম্যাডাম আপনার আশিসবাবু কবি শব্দ একই ব্যাচ মুখস্থ ছিল। আছে? হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা। নরেন্দ্রনাথ বাবু আপনার কবি শব্দ মুখস্থ আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে কবি শব্দ যাদের মুখস্থ আছে ভালো, যাদের মুখস্থ নেই সকলেই এই রামহ, লতা, ফল আর কবি, এই 4টে শব্দ যাদের মুখস্থ আছে, যাদের ভালো, তারা রিভিশন দিয়ে আসবেন ভালো করে। যাদের মুখস্থ নেই তারা এই 4টে শব্দ মুখস্থ করে আসবেন ভালো করে। রামহ, ফল, লতা, কবি, এই 4টে শব্দ সকলে মুখস্থ করে আসবেন। এটাই থাকছে পরের দিনের হোমওয়ার্ক। ঠিক আছে? আর কিছু হোমওয়ার্ক থাকছে না, এবারে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার আমাদের বাক্য রচনাগুলো ভালো করে শেখানো হবে তো? ও হ্যাঁ, আমরা যেগুলো শেখাবো সেগুলো যদি শেখেন তাহলে বাক্য রচনা আপনারা অনায়াসে করতে পারবেন, এটা আশা রাখছি। আচ্ছা। মানে ছোট ছোট বাক্য রচনা আমরা জানি কিন্তু অল্প, সেটা একদম মানে কর্তা কর্ম আর ইয়ে দিয়ে, বাকিগুলোকে একটু হ্যাঁ মানে হ্যাঁ, বড় বুঝতে পেরেছি। করতে গেলে আর এবং স্টক অফ ওয়ার্ড যদি বেশি হয় তখনই বাক্য রচনাগুলো ভালো হবে আর কি। হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ, এইগুলোর একদম উপর একদম, তো। আমি ওটাই বলছি। হ্যাঁ, এই আপনারা অভ্যাসটা নিয়ম কি হয় না? সকলেই জানেন যে কি হয়। হ্যাঁ, অভ্যাস এবং স্টক ওভার, যেটা আপনি ভোকাবুলারি, এটা খুব দরকার। হ্যাঁ, হ্যাঁ, তার জন্য দরকার। শব্দরূপ গুলো খুব মুখস্থ করতে হবে, শব্দরূপ গুলো আচ্ছা, মুখস্থ করতেই হবে। আপনি, হ্যাঁ, আচ্ছা। কবি, কবি জানেন, হ্যাঁ, কবি কবিতা লিখছে, তো আপনি কবি হ্যাঁ, শব্দরূপটা জানেন না, তখন সমস্যা হ্যাঁ, হয়ে যাবে। এই জন্য শব্দরূপ গুলো অবশ্যই মুখস্থ করতে হবে, দরকার। তাহলে হ্যাঁ, আপনাদের কোনো অসুবিধা হবে না, সব বাক্য আচ্ছা, করে ফেলতে। ঠিক আছে। আচ্ছা, আর যদি কারো কিছু প্রশ্ন থাকে ভালো, নাহলে আমি শেষ করছি, কারণ আমি আজকে কিছু পড়াচ্ছি না এই কারণেই। আরো আধ ঘন্টা সময় আমাদের কাছে আছে, কিন্তু ওই নেটওয়ার্ক সমস্যা, আমি নতুন কিছু শুরু করলে আবার শুনতে পাবেন না, আমি স্ক্রিন শেয়ারও ভালো করে করতে পারছি না, সেই কারণে একটু অসুবিধাই হচ্ছে। সেই কারণে আমি আজকে আর নতুন কিছু বিষয়ে যাচ্ছি না, আমি ক্লাসটা শেষ করছি। পরের দিন থেকে আমরা একদম ভালোভাবে শুরু করবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। স্যার, আমি একটু অন্য কথা বলছি। ঠিক আমি আছে। এর আগে দুটো ক্লাস করতে পারিনি। হ্যাঁ, তা বল। ওই দুটো ক্লাসে যদি স্যাররা কিছু পিডিএফ দিয়ে থাকে, তাহলে একটু ওকে বলছি, তাহলে একটু পিডিএফটা যদি গ্রুপে শেয়ার করে দিতেন। না, আমি পিডিএফ আমি মানে যেটা গ্রুপের মধ্যে আছে, ওই না, আমি ক্লাসগুলো গ্রুপে পরে জয়েন হয়েছি, আমি ওটা কালকেই জয়েন হয়েছি, ওই জন্য আমি পাইনি আগে এগুলো। আচ্ছা। আমি আহ, 2 দিন পর সম্ভবত অ্যাডমিশন নিয়েছি। সম্ভবত পিডিএফ কিছু এখনো দেয়নি, যদি থাকে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। হুম, 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 হুম। ঠিক আছে স্যার। হুম। ঠিক আছে, সকলে নিয়মিত ক্লাসটা করবেন, মিস করবেন না, তাহলে ভালো, না হলে মিস করলে আবার সমস্যা, ছাড়া হয়ে যাবে, তখন আর পরের দিন ধরতে অসুবিধা হবে। সকলে নিয়মিত ক্লাস করবেন। আর কোনো কারণে ক্লাস না করতে পারলে আমাকে একটু আগে থেকে জানাবেন, হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন যে এই কারণে ক্লাস করতে পারছি না, পরে একটু স্যার বেশি ইউটিউবে ফলো আপনাকে করে ডিস্টার্ব নেবেন, করবো, ঠিক আছে? আপনাকে একটু বেশি ডিস্টার্ব করবো, আমার একটু মানে জানতে হবে, মানে জানার জন্য হয়তো ডিস্টার্ব বেশি করতে হবে আমাকে। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনি ফোন হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি সবসময় অ্যাভেলেবেল আছি। আমি ওকে স্যার, থ্যাংক ইউ। মানে যতটা জানি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, কেউ একজন হোমওয়ার্ক শব্দটাই শুনেছেন, আছে নরেন্দ্রনাথ ঠাকুর, ওনার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, আমি গ্রুপে লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে ক্লাসটা এখানে শেষ করছি। ঠিক আছে, সকলে পরের দিন আবার আসবেন সময় মতো, ঠিক আছে? ওকে স্যার, শুভরাত্রি। শুভরাত্রি, শুভরাত্রি স্যার। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु।